তো আমরা যেটা ডিসকাস করেছিলাম যে টোটাল আপনাদের 14টা চ্যাপ্টার আছে, রাইট? 14টা চ্যাপ্টারের মধ্যে আনিসুজ্জামান ভাই 1 থেকে 6 পর্যন্ত, এরপরে 13 14, আর আমি 7 থেকে 7 8 9 10 11 12 13 এগুলো কভার করার চেষ্টা করব যতটুকু টাইম পাওয়া যায়। ঠিক আছে, সেটা তো আমি বলে দিয়েছি আপনাদেরকে। আর স্যার, আমরা স্যার একটু ইন্টারাপ্ট করি স্যার। এর মধ্যে স্যার যেগুলো বেশি ইম্পর্টেন্ট স্যার, আপনি ওগুলা একটু হ্যাঁ, মানে যদি খাবার আগে করে দেন তাহলে এখন তাহলে তো কোশ্চেন ভালো প্যাটার্ন হয়। যদি দেখি, কোশ্চেন জি স্যার। প্যাটার্ন যেভাবে হয়েছে তার উপর বেস করে দেখেন চ্যাপ্টার 4 6 এ দুটো আনিসুজ্জামান ভাই নিচ্ছেন। হুম, 7 9 10 12 13, সো 13ও আনিসুজ্জামান ভাই নিবেন। তারপর আমার যদি এদিক দিয়ে কাভার হয় 7 9 10 12, এই চারটা স্যার মানে স্যার আমার যেগুলো আছে এই চারটা বেশি ইম্পর্টেন্ট। স্যার আপনি যদি 13টা একটু নিতেন স্যার, 13টা থেকে তো ভালো কোশ্চেন থাকে হ্যাঁ, এখন। সেটা পরের দিকে, আগে এগুলো শেষ করে যেতে হবে। শেষ করে গিয়ে তারপরে আমরা ওইদিকে কভার করব। সো আজকে আমরা দেখি যে চ্যাপ্টার 7 আর 8 আমরা শেষ করতে পারি কিনা। তাহলে নেক্সট উইকে আমরা হয়তো বা 9 10 কভার করলাম, তারপরের একটা ক্লাসে আমরা 12 13 কভার করবো, কারণ 12 13 রিলেটেড। অডিট কমপ্লিশন করে রিপোর্টিং করতে হয় তো। সো অডিট কমপ্লিশনের ইম্প্যাক্টটা রিপোর্টিং এর উপরে পড়ে, সেইভাবে আমরা কভার করার চেষ্টা করব। ঠিক আছে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। ইম্পর্টেন্ট যে আইসা গুলো পড়তে হবে, আমি তো এই এই ডকুমেন্টটা আপনাদেরকে দিয়েছি। এখানে ইম্পর্টেন্ট আইসা গুলো আমি একটু দাগিয়ে রেখেছি, এগুলো কালার করা আছে, আপনারা এগুলো চাইলে এগুলো একটু আলাদা করে দেখতে পারেন আর কি। হ্যাঁ, স্যার একটা কোশ্চেন ছিল স্যার। স্যার এই যে আইসার মধ্যে যে স্যার শুরুতে কিছু মানে শুরুতে তো এটার মূল বিষয়গুলো থাকে, আর শেষের দিকে যে অ্যাপেন্ডিক্স গুলো থাকে ওটা তো হচ্ছে এটার ব্যাখ্যাগুলো না স্যার? অ্যাপেন্ডিক্স গুলোতে ব্যাখ্যা থাকে আর কি, আরো ডিটেইল ডিসকাশন থাকে। মানে ওই পয়েন্ট আর একটু ডিটেলসে হচ্ছে অ্যাপেন্ডিক্সে বোঝানো আছে স্যার। হ্যাঁ, আচ্ছা আমি এগুলো দিচ্ছি, আপনারা এগুলো একটু নামিয়ে নেন, ডাউনলোড করে ফেলেন। তো চলে গেছে, আপনারা এগুলো একটু ডাউনলোড করে নেন, হ্যাঁ।
সো আমরা চ্যাপ্টার 7টা একটু কুইকলি গো থ্রু করি। ওকে, সো চ্যাপ্টার 7 আপনাদের যেটা অডিট প্ল্যানিং। প্ল্যানিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আমরা প্ল্যানিংটা কেন করি? প্ল্যানিংটা এই জন্য করি যাতে আমাদের রাইট অডিট ওয়ার্ক যেটা করার সেটা আমরা করতে পারি, এবং যেগুলো ইম্পর্টেন্ট যেসব এরিয়া আছে সেই জিনিসগুলো যেন আমরা অডিটের মাধ্যমে কাভার করতে পারি, যেখানে আমাদের রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট আছে, এবং সেটা হাই হোক বা লো হোক, মিডিয়াম হোক, যেটাই হোক না কেন, যেখানে আছে সেই জায়গাগুলো যেন অডিট প্রসিডিউর আমরা পারফর্ম করে রাইট কনক্লুশন ড্র করতে পারি। ঠিক আছে। সো আমাদের ইন সামারি যদি আমরা বলি যে মানে প্ল্যানিংটা হলো অডিটর একটা আহ, মানে প্ল্যানিংটা অডিটরকে হেল্প করে ইন আ ওয়ে যে অডিটর জানতে পারবে যে কি করছে সে, মানে আন্দাজে গিয়ে একটা প্রসিডিউর পারফর্ম করার চেয়ে সে কি, মানে হোয়াট টু ডু, হাউ মাচ টু ডু, ধরেন কি করবে সে, কি কি অডিট প্রসিডিউর পারফর্ম করবে, কোন কোন রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট যেগুলো আইডেন্টিফাইড হবে অ্যাসারশন ওয়াইজ, তার উপর বেস করে সেগুলোকে অ্যাড্রেস করার জন্য অডিট প্রসিডিউর পারফর্ম করতে হবে। তাহলে কি অডিট প্রসিডিউর পারফর্ম করতে হবে এবং কেন করতে হবে সেটা জানবে, এবং কোন অ্যাসারশনে, যে অ্যাসারশনে যে ধরনের রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট আইডেন্টিফাইড হয়েছে, হাই, লো বা মিডিয়াম, মডারেট, তার উপর বেস করে, এবং এখানে রিস্ক অফ ফ্রড আছে কিনা সেগুলোর উপর বেস করে ডিসিশন মেকিং করবে যে স্যাম্পলিং এর পরিমাণটা কতটুকু হবে। হ্যাঁ, হোয়ার টু ফোকাস রিসোর্সেস, কোন কোন এরিয়াগুলোতে বেশি রিসোর্স ফোকাস করতে হবে, অ্যান্ড হোয়াট দ্য ইম্পর্টেন্ট ম্যাটার্স দ্যাট নিড ডিলিং উইথ। ঠিক আছে। সো যে ইম্পর্টেন্ট ম্যাটার্সগুলো আছে যেগুলো বেশি এমফাসাইজ দিতে হবে সেটাও এখান থেকে আইডেন্টিফাইড হবে, এবং বেসড অন দ্যাট যদি একটা প্ল্যানিং থাকে, তাহলে প্ল্যানিং এর উপর বেস করে যারা ফিল্ড ওয়ার্ক করবে তারাও করতে পারবে, যারা সুপারভাইজ করবে তারাও সুপারভাইজ করতে পারবে টিমকে, আবার ম্যানেজার, পার্টনার বা ডিরেক্টর যারা থাকবেন ওনারাও প্রপারলি টিমকে সুপারভাইজ এবং রিভিউগুলো করতে পারবেন যে এটা আমাদের গাইডলাইন্স ছিল বা অডিট প্ল্যানিং এটা ছিল, বেসড অন দ্যাট আমরা এই অডিট প্রসিডিউরটা পারফর্ম করেছি। ঠিক আছে। সো আমরা যদি ওভারঅল অডিট স্ট্র্যাটেজি অ্যান্ড অডিট প্ল্যানের কথা বলি, আহ সো এই আমরা অডিট প্ল্যানিং এর পারপাসে যে ডকুমেন্টটা প্রিপেয়ার করি দ্যাট ইজ কল্ড অডিট স্ট্র্যাটেজি। ঠিক আছে, অ্যান্ড দিস কাভার্স দ্য মেইন জেনারেল এরিয়াস অফ প্ল্যানিং, লাইক আপনি ম্যাটেরিয়ালিটি সেট করবেন, রিস্ক অ্যাসেসমেন্ট করবেন, অডিট অ্যাপ্রোচ ফিক্স করবেন, you need to fix whether you going to use any experts and internal audit, টাইমিং, বাজেটস অ্যান্ড ডেডলাইনস। সো অডিট প্রসিডিউর পারফর্ম করতে গিয়ে কি টাইম আপনি নেবেন, কত সময় লাগবে, এটা কি 1 সপ্তাহ লাগবে নাকি 2 সপ্তাহ নাকি 4 উইকস নাকি আপনার 8 উইকস, কতটুকু লাগবে সেটা আপনি প্ল্যান করলেন, অ্যান্ড দেন বাজেটস আপনি ঠিক করবেন যে কত ম্যান পাওয়ার লাগবে, তার উপর বেস করে আপনার পার্সোনাল কস্ট কিরকম হবে, অ্যান্ড ডেডলাইন্স, কোন ডেডলাইন উপর বেস করে আপনি রিপোর্ট সাবমিট করবেন। সো অ্যান অডিট প্ল্যান ইজ মোর ডিটেইলড দ্যান দ্য স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজিটা আপনি আগে সেট করলেন, তারপরে একটা ডিটেইলড অডিট প্ল্যান আপনি করবেন বেসড অন দ্য স্ট্র্যাটেজি, অ্যান্ড সেটস আউট দ্য nature, timing and extent of audit procedures, including the risk assessment procedures to be performed by the engagement team in order to obtain sufficient appropriate evidence. Yeah, thank you. Yes. তো আপনার এই যে আপনি যে অডিট প্রসিডিউর পারফর্ম করবেন, এখন কতটুকু করবেন? হ্যাঁ, নেচার বলতে কোন ধরনের অডিট প্রসিডিউর পারফর্ম করবেন, আপনি কি কন্ট্রোল টেস্ট করবেন নাকি সাবস্টেটিভ অ্যানালিটিক্যাল প্রসিডিউরস করবেন নাকি কি? তো আপনার হলো যে নেচারটা কিরকম হবে, এটা কন্ট্রোল টেস্ট করবে নাকি সাবস্টেন্টিভ প্রসিডিউর করবে নাকি সাবস্টেন্টিভ অ্যানালিটিক্যাল প্রসিডিউর করবে নাকি টেস্ট অফ ডিটেলস করবে, কোন ধরনের টেস্ট করবে এবং কোনটা কোন সময়ে করবে, দ্যাট ইজ দ্য টাইমিং, মানে কোনটা কোন সময়। এখন কোনো কিছু জিনিস আছে আমরা শুরুতে করি, সেটা আমাদের জন্য ইফিশিয়েন্ট হয়, কিছু জিনিস মাঝামাঝি করলে ইফিশিয়েন্ট হয়, কিছু জিনিস আছে শেষের দিকে করলে ইফিশিয়েন্ট হয়। অ্যান্ড দ্য এক্সটেন্ট অফ অডিট প্রসিডিউর, মানে আপনি কোনটা কতটুকু করবেন, কোনটাতে কি পরিমাণ স্যাম্পলিং নেবেন, এটা হলো এক্সটেন্টটা।
আর একটা জিনিস তো অবশ্যই আপনাকে সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স আপনাকে অবশ্যই গ্যাদার করতে হবে অডিট প্রসিডিউর পারফর্ম, কারণ আপনি যখন অডিট ওপিনিয়ন দিবেন, আপনি অডিট ওপিনিয়নে বলছেন যে ওপিনিয়নটা আপনি ড্র করছেন বেসড অন সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স, তাহলে আপনাকে কিন্তু অডিটে অবশ্যই সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স গ্যাদার করতে হবে। সো মোস্ট অফ দ্য অডিট ফার্মের যেটা হয় যে অডিট প্যাকস থাকে অথবা অডিট প্রসিডিউরের ম্যানুয়াল থাকে, বেসড অন দ্যাট সবাই তাদের অডিট প্রসিডিউর গুলো পারফর্ম করে। যেহেতু এই অডিট প্রসিডিউরের প্যাকস বলেন বা যাই করুক না কেন, সবকিছু বেসড অন আইসা, ঠিক আছে, যেহেতু বেসড অন আইসা, সো খুব বেশি ডিফারেন্স হওয়ার কথা না, মানে 90% একই হওয়ার কথা। কিছু জাজমেন্টাল এরিয়া থাকবে, সেই জায়গাগুলোতে হয়তো ফার্ম ওয়াইড কিছু ডিফারেন্সেস ক্রিয়েট করতে পারে, বাট ওভারঅল সব ফার্মেরই কিন্তু এই অডিট প্যাক্স অলমোস্ট সেম। হুম। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? হ্যালো, এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? আপনারা কি শুনতে পাচ্ছেন? স্যার শুনতে পাচ্ছি। কোনো প্রশ্ন আছে কি এই পর্যন্ত? কোশ্চেন নাই। প্রশ্ন নাই। ওকে। সো এই ম্যাটেরিয়ালিটির যে বিষয়টা, যে আপনার ইনফরমেশন ইজ ম্যাটেরিয়াল ইফ ইটস omission or misstatement could influence the economic decisions of users. So based on the financial statement, যখন ইকোনমিক ডিসিশন মেকিং করা করা হয় বাই দ্য ইউজার্স, তখন যে পরিমাণ মানে মিসস্টেটমেন্ট বা ওমিশন হলে ইকোনমিক ডিসিশনটা মানে চেঞ্জ হতে পারে, দ্যাট ইজ কল্ড ম্যাটেরিয়ালিটি। সেটা 1 টাকাও হতে পারে, 10 টাকাও হতে পারে। 1 টাকা নেগেটিভ হলে মানুষের ডিসিশন ডিফারেন্ট হতে পারে। হ্যাঁ, 1 টাকা পজিটিভ থেকে 1 টাকা নেগেটিভ হলে মানুষের ডিসিশন চেঞ্জ হয়ে যেতে পারে। সো সেটাও ম্যাটেরিয়াল। সো অলওয়েজ যদি আপনি মনে করেন যে অ্যামাউন্ট বড় হলেই ম্যাটেরিয়াল হবে, কম হলে ম্যাটেরিয়াল হবে না, তা না। কিছু কিছু এরিয়া আছে সেটাতে হয়তো অল্প টাকাও ইম্পর্টেন্ট। সো বাই নেচার কিছু জিনিস আছে ম্যাটেরিয়াল হতে পারে। তো অডিটর শুড কনসিডার ম্যাটেরিয়ালিটি হোয়েন ডিটারমিনিং দ্য নেচার, টাইমিং অ্যান্ড এক্সটেন্ট অফ অডিট প্রসিজার্স। তার মানে আপনি কোন অডিট প্রসিডিউরটা কখন পারফর্ম করবেন, তার টাইমিংটা কিরকম হবে এবং এক্সটেন্টটা কতটুকু পরিমাণে আপনি করবেন, সেটা ডিটারমাইন করার জন্য আপনাকে অডিট ম্যাটেরিয়ালিটি ইউজ করার প্রয়োজন হবে। সো আইটেমস মাইট বি ম্যাটেরিয়াল বাই ভ্যালু অর নেচার, যেটা আমি বলছিলাম যে কোনো কিছু বাই ভ্যালু ম্যাটেরিয়াল হতে পারে, বাই নেচার ম্যাটেরিয়াল হতে পারে। সো ম্যাটেরিয়ালিটি প্রোভাইডস আ থ্রেশহোল্ড অর কাট অফ পয়েন্ট, যেটা আমরা বলছিলাম যে এটা একটা থ্রেশহোল্ড বা কাট অফ পয়েন্ট প্রোভাইড করবে। So, এটা জাজমেন্টাল, কিন্তু ম্যাটেরিয়ালিটি যে একদম এক্স্যাক্টলি এটাই হতে হবে এই ধরনের কোনো হার্ড ফাস্ট কোনো রুল নেই। সো ডিউরিং প্ল্যানিং স্টেজ যেটা করা হয়, অডিটররা সেট করে কম্পিউটেড লেভেল অফ ম্যাটেরিয়ালিটি বেসড অন ডিফারেন্ট রেঞ্জেস। কেউ হয়তো রেভিনিউ ধরে, যদি রেভিনিউ ওরিয়েন্টেড অর্গানাইজেশন হয়। সো সেক্ষেত্রে নর্মালি অডিটররা 0.5% থেকে 1% রেঞ্জে ধরে, কেউ 0.5, 0.6, 0.7, 0.8, 0.9 অ্যান্ড 100, 1%। সো এইভাবে নেয় আর কি। সো কারোটাই রাইট বা কারোটাই রং না, এটা এক একজন তার বেসড অন হিজ অর হার জাজমেন্ট মানে ডিটারমাইন্স দ্য ম্যাটেরিয়ালিটি। দেন প্রফিট বিফোর ট্যাক্সে কেউ 5% থেকে 10% নেয়, ক্রস অ্যাসেটস এর ক্ষেত্রে 1 থেকে 2% নেয়। এটা আমি আগেও বলেছি যে এটা দিস ইজ নট আ হার্ড ফার্স্ট রুল। এটা নর্মালি এই জিনিসটা আমাদের অডিট ইন্ডাস্ট্রিতে এটা ফলো করা হয় আর কি। ঠিক আছে। So, in addition, some matters might be material by nature. For example, Taka 1000 that turns a profit into loss might be considered very important by some companies or shareholders. Some matters are automatically material, such as matters relating to directors or related parties transactions, because these matters have to be disclosed in financial statements regardless of the value of them. So there are some disclosure requirements
সেখানে ভ্যালুটা ইজ নট ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট ইজ দ্য ট্রানজেকশন। So, and again, auditors should always bear in mind that materiality is a matter of professional judgment. যেটা বলছিলাম, যে ম্যাটেরিয়ালিটিটা কোনো হার্ড ফাস্ট কোনো রুল না যে এটাই হতে হবে এটাই হতে হবে, রাদার ইটস আ প্রফেশনাল জাজমেন্ট মেড বাই দ্য অডিটর্স। ওকে, সো অ্যানালিটিক্যাল প্রসিডিউর বলতে আমরা কি বুঝি? তো বলতে পারবেন যে অ্যানালিটিক্যাল প্রসিডিউর বলতে আমরা কি বুঝি? অ্যানালিটিক্যাল প্রসিডিউর বলতে সাধারণত যে রেশিও অ্যানালাইসিস করা করে, তারপরে আপনার আহ, একটা মানে একটা প্রতিষ্ঠানকে কোয়ান্টিফাই করা বিভিন্ন অ্যাঙ্গেলে, যে লিকুইডিটি প্রবলেম আছে কিনা, তারপরে গোয়িং কনসার্ন থ্রেড আছে কিনা, তারপরে কোম্পানির যে সেলস রেশিও কি হারে বাড়ছে, তারপরে প্রফিট রেশিও কিভাবে বাড়ছে বা কমছে, তারপরে ধরেন কোম্পানির ফাইন্যান্সিয়াল স্ট্যান্ডটা কোন পর্যায়ে আছে, পজিশনটা কি অবস্থা আছে, এখানে কোন রিস্কের ইস্যু গুলো আছে কিনা, তারপরে প্রতিষ্ঠানের কতটুকু লিভার্ড পজিশন কি অবস্থায় আছে, তারপরে টোটাল লিকুইডিটিটা কত পার্সেন্ট কি অবস্থায় আছে, কত পার্সেন্ট ওয়ার্ডটা কি আছে লিকুইডিটি, সেগুলো হয়তো, এগুলা করে হয়তো অ্যানালিসিস করে হয়তো আমরা একটা কনক্লুশন ড্র করতে পারবো। রাইট। সো অ্যানালিটিক্যাল প্রসিডিউর হচ্ছে একটা ইভালুয়েশন প্রসিডিউর, প্রসেস অফ ইভালুয়েশন। বোথ ফাইন্যান্সিয়াল এবং নন ফাইন্যান্সিয়াল ডাটাটাকে স্টাডি করে একটা রিলেশনশিপ এস্টাবলিশ করার চেষ্টা করা হয়। হ্যাঁ, এবং এখান থেকে একটা আউটকাম বের করার চেষ্টা করা হয়। ঠিক আছে। আহ, এটা ইনভেস্টিগেশনও বলতে পারেন, ওয়ান টাইপ অফ ইনভেস্টিগেশন of identified fluctuations and relationships that are inconsistent with other relevant information or deviate significantly from predicted amounts. লাইক ধরেন আপনি বললেন যে আপনি ট্রেন্ড অ্যানালাইসিস করলেন যে লাস্ট 3 ইয়ার্সে মান্থলি রেভিনিউ কিরকম ছিল। আপনি এটাকে বসালেন, বসানোর পরে কারেন্ট ইয়ারে যদি আপনি দেখেন কারেন্ট ইয়ারে কি লাস্ট 3 ইয়ার্স এর সাথে ট্রেন্ড কেমন মিলেছে। আবার আপনি বাজেটের সাথে কম্পেয়ারও করতে পারেন যে বাজেট কি ফিক্স করা হয়েছিল, তার সাথে ডেভিয়েশন কিরকম হয়েছে। সো এরকম অনেকগুলো প্রিডিক্টিভ অ্যানালাইসিস, তারপরে আমরা লজিক লজিক টেস্ট করি, রেশিও অ্যানালাইসিস, এরকম অনেকগুলো টেস্ট করা হয় যেগুলোকে আমরা বলি অ্যানালিটিক্যাল প্রসিডিউর। সো আইসা 520 যেটা আছে, that states the analytical procedures include the consideration of comparison with comparable information for prior periods. Like আগের বছরের সাথে আমরা কম্পেয়ার করতে পারি anticipated results of the entities such as budgets or forecasts or expectations of the auditors such as an estimation of depreciation. লাইক অনেক যখন অ্যাসেট হয়, অনেক অ্যাসেট যেটা ইন্ডিভিজুয়াল আইটেম ওয়াইজ আপনি ডিপ্রিসিয়েশন রিক্যালকুলেশন করে হয়তো কুলাতে পারবেন না, তখন আমাদের এক্সপেকটেশন গ্রো করা যায়, এটাকে আমরা বলি লজিক টেস্ট। অনেক এমপ্লয়ি যখন থাকে, হ্যাঁ ধরেন আপনার হয়তো 12-14 হাজার এমপ্লয়ি, তো সেক্ষেত্রে তাদের আপনি
স্যালারি শিট দেখে বা এত বেশি স্যালারি শিট এগুলো দেখে এটাকে আপনি এটা জাস্টিফাই করা ভেরি ডিফিকাল্ট। আবার এখানে কনফিডেন্সিয়াল অনেক কিছু থাকে, খুব বেশি দেখার সুযোগ থাকে না। সো ইন দ্যাট কেস আপনি লজিক টেস্ট করতে পারেন যে লাস্ট ইয়ারে কতজন এমপ্লয়ি ছিল, টোটাল আপনার এমপ্লয়ি কস্ট কত ছিল, তার আগের বছরে কত ছিল, কারেন্ট ইয়ারে কত, কতজন আসছে কতজন গেছে, সো ক্লোজিং ব্যালেন্স কিরকম আছে এমপ্লয়ির, টোটাল এক্সপেন্ডিচার কিরকম, তার উপর বেস করে আপনি একটা লজিক সেট করতে পারেন যে এটা হতে পারে। দেন আপনি এটার হয়তো 5% এদিক সেদিক হলে আপনি সেটাকে অ্যাকসেপ্ট করবেন, না হলে হয়তো আপনি ফার্দার ইনভেস্টিগেশন করতে পারেন। সো এগুলো সিমিলার ইন্ডাস্ট্রি ইনফরমেশন such as a comparison of the entities ratio of sales to accounts receivable with industry averages or with other entities of comparable size in the same industry, সেটা আপনি করতে পারেন। The consideration of relationships between elements of financial information that would be expected to conform to a predictable pattern based on the entity's experience, such as the relationship of gross profit to sales. মানে আপনার একটা এক্সপেকটেশন থাকে যে লাস্ট ইয়ারে গ্রস প্রফিট রেশিও কি ছিল, তার আগের বছরে কি ছিল, কারেন্ট ইয়ারে কত, এটা আবার মান্থলি স্প্লিট করে আপনি দেখতে পারেন যে কোন মান্থে কিরকম হয়েছে। হ্যাঁ, আনইউজুয়াল কোনো ভেরিয়েশন আছে কিনা, ফাইন্যান্সিয়াল ইনফরমেশন অ্যান্ড রিলেভেন্ট নন ফাইন্যান্সিয়াল ইনফরমেশন সাচ এজ দ্য রিলেশনশিপ অফ পেরোল কস্ট টু নাম্বার অফ এমপ্লয়িজ, যেটা আমি বলছিলাম যে প্রিডিক্টিভ অ্যানালাইসিস। সো এটা বেনিফিট অ্যান্ড লিমিটেশনস বোথ আছে। সো আপনার এখানে ধরেন বেনিফিটও আছে অনেক কিছু। অনেক সময় দেখা যায় যে আপনি যে প্যাটার্নে চিন্তা করছেন, যারা ফ্রড করবে ওই প্যাটার্নটা রেখেই ফ্রড করলো। লাইক লাস্ট ইয়ারে 100, আগের বছরে 100, তারপরের বছরে 120, তারপরের বছরে 144। সো এই বছরে হয়তো যেটা হওয়ার কথা ওই প্যাটার্নে, সেটা না হলেও সে হয়তো সেলস দেখানোর জন্য সেটা বাড়িয়ে করলো, অথবা বেশি হলে কমায়া, সেলস কমায়া ওইটুকুই দেখালে ওইটুকুই ট্যাক্স রিপোর্ট করবে, বাকিটা করবে না, এরকমও হয় অনেক সময়। সো এগুলো লিমিটেশনসও আছে, সেটা আমরা না দেখি। আমরা এখন এই রেশিও গুলা, আপনারা এটা দেখেন, এই পর্যন্ত আজান দিচ্ছে, আপনারা দেখতে থাকেন, তারপর আমরা আবার দেখব। ফ্রি ডকুমেন্টস কোনটা? ও, এগুলো ওকে, ঠিক আছে। ওকে, সো আমরা অ্যানালিটিক্যাল প্রসিডিউর যখন করি তখন অনেক রেশিও আমরা অ্যাপ্লাই করি। রেশিওগুলোর মধ্যে ইম্পর্টেন্ট যে রেশিওগুলো, সেগুলো হলো আপনার পারফরমেন্স রিলেটেড রেশিও। যে কোনো একটা অর্গানাইজেশনের যদি আমরা পারফরমেন্স ঠিক মতো দেখতে চাই, তাহলে এই রেশিওগুলো ইউজ করতে পারি। যেমন রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, এটা দিয়ে আমরা ইফেক্টিভ ইউজ অফ রিসোর্সেস, শেয়ার হোল্ডাররা যে রিসোর্স ইউটিলাইজ করেছে সেটার কতটুকু ইফেক্টিভ ইউটিলাইজেশন হচ্ছে সেটা দেখার জন্য রিটার্ন অন শেয়ার হোল্ডার্স ফান্ডস, সেম ইফেক্টিভ ইউজ অফ রিসোর্সেস। গ্রস প্রফিট পার্সেন্টেজ, অ্যাসেস প্রফিটেবিলিটি বিফোর টেকিং ওভারহেডস ইনটু অ্যাকাউন্ট। জিপিতে আপনারা জানেন যে রেভিনিউ থেকে আপনার কস্ট অফ সেলস অথবা কস্ট অফ গুডস সোল্ড যেটা আছে, সেটা মাইনাস করার পর যেটা থাকে সেটা হলো গ্রস প্রফিট। কস্ট অফ সেলস পার্সেন্টেজ যেটা আছে, যে অ্যাসেস রিলেশনশিপ অফ কস্ট টু রেভিনিউ, রেভিনিউর কত পার্সেন্ট কস্ট অফ সেলস, সেই রিলেশনশিপটা আমরা কাপল অফ ইয়ার্স এর একসাথে দেখতে পারি। দেখলে আমরা এটা একটা অ্যাসেস করতে পারি। দেন অপারেটিং কস্ট পার্সেন্টেজ, সো অ্যাসেস রিলেশনশিপ অফ কস্ট টু রেভিনিউ, লাইক অপারেটিং কস্ট রেভিনিউ এর কত পার্সেন্ট, আগের বছরগুলোতে কি ছিল সেটার সাথে কম্পেয়ার করতে পারি। নেট মার্জিন অর অপারেটিং মার্জিন অ্যাসেস প্রফিটেবিলিটি আফটার টেকিং ওভারহেডস ইনটু অ্যাকাউন্ট। সো ওভারহেড বাদ দেওয়ার পরে যে নেট মার্জিন বা অপারেটিং প্রফিট থাকে সেটা আমরা অ্যাসেস করতে পারি উইথ দ্য রেভিনিউ। এগুলো গেল পারফরমেন্স রিলেটেড রেশিওস। সো শর্ট টার্ম লিকুইডিটি রিলেটেড কারেন্ট রেশিও এবং কুইক রেশিও আছে। সো এগুলো ইউজ করা হয় ইন অর্ডার টু অ্যাসেস দ্য এবিলিটি টু পে কারেন্ট লাইবিলিটিস আফটার ফ্রম কারেন্ট অ্যাসেটস। আপনার কারেন্ট অ্যাসেটস যেটা আছে দ্যাট আর গোয়িং টু বি রিয়েলাইজড উইদিন নেক্সট 12 মান্থস, রিয়েলাইজেবল যেগুলো আছে সেখান থেকে নেক্সট 12 মান্থসে
রিয়েলাইজেবল লায়াবিলিটিস যেগুলো আছে সেগুলো পে করতে গেলে আপনার কি পরিমাণ আছে সেটা সেটা দেখার জন্য আর কি কুইক রেশিওতে শুধুমাত্র যেগুলো কুইক অ্যাসেট আছে সেগুলোকেই কনসিডার করা হয়, লাইক ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্টস, অ্যাকাউন্টস রিসিভেবলস, এগুলোকেই কনসিডার করা হয় আর কি। লং টার্ম সলভেন্সির জন্য আমরা যেটা করি, গিয়ারিং রেশিও ইউজ করি, ইন্টারেস্ট কাভার রেশিও ইউজ করি। সো গিয়ারিং রেশিও দিয়ে উই ক্যান অ্যাসেস দ্য রিলায়েন্স অন এক্সটার্নাল ফাইন্যান্স, মানে ইন্টারনাল এবং এক্সটার্নাল ফাইন্যান্সের আমরা একটা রেশিও তৈরি করি যেটা দিয়ে আমরা দেখি যে এক্সটার্নাল ফাইন্যান্সের আপনার উপরে রিলায়েন্সটা আপনার কত পার্সেন্ট। ইন্টারেস্ট কভার হলো যে অ্যাসেস এবিলিটি টু পে ইন্টারেস্ট চার্জেস, লাইক আপনার যে প্রফিট আছে সেটা ইন্টারেস্টের কত পার্সেন্ট বা ইন্টারেস্ট আপনার প্রফিটের কত পার্সেন্ট, সেটা বের করলে আপনি বুঝতে পারবেন যে আপনার যে প্রফিটেবিলিটি আছে সেখান থেকে আপনার ইন্টারেস্টটা আপনি কভার করতে পারবেন কিনা। এগুলো হলো লং টার্ম সলভেন্সি। আর ইফিসিয়েন্সি রেশিওগুলো যেমন আছে নেট অ্যাসেট টার্ন ওভার, লাইক অ্যাসেস রেভিনিউ জেনারেটেড ফ্রম অ্যাসেট বেসড। সো অ্যাসেট বেস যেটা আছে সেখান থেকে আপনি কিরকম রেভিনিউ আপনি জেনারেট করতে পারছেন। ইনভেন্টরি টার্নওভার আমরা দেখতে পারি, অ্যাসেস দ্য লেভেল অফ ইনভেন্টরি হেলথ, লাইক আপনি ইনভেন্টরি বছরে কতবার টার্ন করছে, মানে কতবার আপনার ইনভেন্টরিটা নিয়ে এসে আবার সেল করছেন। হ্যাঁ, সেটা হচ্ছে আপনার ইনভেন্টরি টার্নওভার। ট্রেড রিসিভেবল কালেকশন পিরিয়ড আছে, এটা অ্যাসেস এবিলিটি টু টার্ন রিসিভেবলস ইনটু ক্যাশ। সো আপনার ট্রেড রিসিভেবল কালেকশন হতে কতদিন সময় লাগে, সেটা কি 30 ডেজ, 45 ডেজ, 60 ডেজ, নাকি 90 ডেজ, কোনটা। And trade payables payment period হলো it assess the ability to pay suppliers, আপনার সাপ্লায়ারকে পেমেন্ট করছেন আপনি কত দিনে। ঠিক আছে, ট্রেড রিসিভেবল যেভাবে আমরা বের করি ট্রেড পেয়েবল পেমেন্ট পিরিয়ডটা আমরা ওইভাবে দেখি। সো এগুলো হলো আমার রেশিওস, যে ইম্পর্টেন্ট রেশিওস দ্যাট ইউ ইউজ টু অ্যাসেস দ্য এফিসিয়েন্সি, লং টার্ম সলভেন্সি, শর্ট টার্ম লিকুইডিটি অ্যান্ড পারফরমেন্স অফ আ কোম্পানি। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? হ্যালো, আপনারা কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে স্যার, কোশ্চেন নেই। এখানে একটা স্যাম্পল কোশ্চেন দেওয়া আছে। সো দেখেন, বলা আছে যে অ্যানালিটিক্যাল রিভিউ প্রসিজার্স আর ইউজড বাই দ্য অডিটর ফর আ নাম্বার অফ পারপাসেস। Describe briefly the nature of these purposes during the audit and the circumstances in which they will be used by the auditor. এটা একটা প্রশ্ন হতে পারে। নর্মালি তো আপনাদের কেস বেসড কোশ্চেন হবে। দ্য কনসেপ্ট অফ ম্যাটেরিয়ালিটি ইজ ফান্ডামেন্টাল টু দ্য ওয়ার্ক অফ অডিটর্স। Matters that are immaterial are not reported in financial statements. Explain the concept of materiality. Describe how materiality affects the audit work performed by auditors. Give an example of qualitative materiality. Okay. মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, আপনারা যখন কোন একটা কেস, আপনাদের তো প্রশ্নগুলো সব কেস বেসড হবে, তাই না? হ্যালো, স্যার শোনা যাচ্ছে? হুম,
সো আপনাদের প্রশ্নগুলো তো কেস বেসড হবে, এটা তো আপনারা জানেন নাকি? জি স্যার। সো কেস বেসড প্রশ্ন যেহেতু হবে, সো কেস সলভ করার কিছু টেকনিক আছে, এটা ভেরি ইম্পর্টেন্ট। সো গাইডলাইন্সটা ভেরি ইজি। প্রথমে আপনি যখন প্রশ্নটা পাবেন, ধরেন কোনো একটা প্রশ্নের অ্যান্সার করবেন, প্রথমেই অ্যাট ফার্স্ট রিড দ্য রিকোয়ারমেন্টস অফ দ্য কেস অর কোশ্চেন। কেসটা পড়ার আগে কেসের রিকোয়ারমেন্টসটা আগে আপনি দেখে নেবেন। দেন লুক কেয়ারফুলি দ্য ওয়ার্ডিং অফ দ্য কোশ্চেন। কোশ্চেনে যে ওয়ার্ডিং গুলো ইউজ করা হয়েছে সেটা ভালো করে বোঝা, কারণ আপনি যদি সেটা ভালোভাবে না বুঝেন আপনি রং অ্যান্সার করতে পারেন। এর জন্য আপনাকে কেসের যে কোশ্চেন আছে কোশ্চেনের ওয়ার্ডিং গুলো ভালো করে চেক করতে হবে। দেন রিড দ্য ভার্বস অফ দ্য রিকোয়ারমেন্টস ভেরি কেয়ারফুলি। সো রিকোয়ারমেন্টস গুলোতে অনেকগুলো ভার্ব ইউজ করা হয়, সেগুলো কেয়ারফুলি চেক করতে হবে, কারণ এক একটা ভার্বের এক এক ধরনের মিনিং আছে, সেটা আমি নিচে দিয়ে দিয়েছি। অ্যান্ড রিড দ্য কেস থরলি কিপিং ইন মাইন্ড দ্য রিকোয়ারমেন্টস অফ দ্য কোয়েশ্চেন। সো কোয়েশ্চেনে যে রিকোয়ারমেন্টস গুলো আছে সেগুলোর উপর বেস, সেটা মাথায় রেখে আপনাকে কেসটা পড়তে হবে, এবং কেসটা যখন পড়বেন ওই রিকোয়ারমেন্টস এর উপর বেস করে কেস থেকে কি কি অ্যান্সার, কোন কোন জায়গা থেকে আপনার কি ওয়ার্ড গুলো আছে সেগুলো আপনি দাগিয়ে রাখবেন। দেন আপনি ইউ উইল স্টার্ট অ্যান্সারিং দ্য কোশ্চেন এনশিওরিং টাইমলাইনস। টাইমলাইনের বিষয়টা হলো যে আপনার যে কোনো কোশ্চেন যতটুকু মার্ক আছে তার সাথে কনসিস্টেন্সি রেখে আপনাকে অ্যান্সার করতে হবে, খুব ভালো জানলেও খুব বেশি টাইম কোনোটার পিছনে দেওয়ার দরকার নাই। আর কারণ ধরেন আপনার একটা 10 মার্কসের কোশ্চেন, আপনি খুব টাইম দিয়ে এক্সট্রা টাইম দিয়ে আপনি লিখলেন, তাও কিন্তু আপনি 6-7-এর উপরে পাবেন না। ধরেন এক্সট্রা টাইম দিয়ে লিখতে গিয়ে আপনি আরেকটা 5 মার্কসের কোশ্চেন হয়তো অ্যান্সার করতে পারলেন না, তাতে কি হলো, আপনি 10 মার্কসের অ্যান্সার করে আপনি হয়তো সর্বোচ্চ 7 পাবেন। আরেকজন যদি মোটামুটি টাইম লাইন ফিক্স রেখে দুইটা কোশ্চেনের অ্যান্সারই করে, তাহলে 10-5 15 মার্কের অ্যান্সার করলো, 5-এর মধ্যে সে অ্যাটলিস্ট আড়াই পাবে, আর 10-এর মধ্যে সে 5 পাবে, লেটস সে 5 পাবে সে, ভালো করে লিখলে 6ও পাবে, তো ধরেন 5 পেলো, 5 আর আড়াই 7.5। আর আপনি একটা প্রশ্নের অ্যান্সার লিখে বেশি টাইম দিয়ে আপনি কিন্তু ম্যাক্সিমাম 7 পাবেন, এর উপর পাওয়ার চান্সেস ভেরি লো। তো আপনার কোনো একটা প্রশ্নতে খুব বেশি টাইম দেওয়ার কোনো মানে হয় না, আপনাকে টাইম লাইন মেনটেন করেই আপনাকে অ্যান্সার করতে হবে। সো ইম্পর্টেন্ট যে ভার্বস গুলো আছে সেগুলো এখানে এক্সপ্লেইন করা আছে। লাইক যদি ডিফাইন করতে বলে তাহলে গিভ দ্য মিনিং অফ, মানে স্পেসিফিক টপিকটার কি মিনিং সেটা আপনাকে দিতে হবে। যদি বলে আইডেন্টিফাই, স্যার ক্লিয়ার। স্যার হ্যাঁ, 10 মার্কের জন্য যে আমাদের কোশ্চেনটা দিবে সেটার জন্য কতটুকু টাইম অ্যালোকেট রাখবো স্যার আমরা, মিনিমাম স্যার? বলি আপনাকে, এটা আমরা একদম ডিসকাস করেছিলাম। এ, ধরেন আপনার টোটাল মার্ক হবে 100, তাই না? আপনি টাইম পাবেন হলো 3 আওয়ার্স, তাই না? 3.5 আওয়ার্স। 3.5 না? 3.5 যদি হয়, সো আপনি পার মার্কের জন্য আপনি 2 2 মিনিট 10 সেকেন্ড পাবেন, ধরলাম 2 মিনিট করে পাবেন আপনি, ঠিক আছে? সো আপনার যদি একটা 10 মার্কসের কোশ্চেন থাকে ইন্টু 2, তার মানে আপনি 20 মিনিট সময় পাবেন। সো 20 মিনিট সময় যদি পান, আপনি ম্যাক্সিমাম হয়তো বা এটা নিয়ে 3 থেকে 4 পেজ লিখতে পারবেন, 4 পেজেস। হ্যাঁ, 4 to 5 পেজেস ডিপেন্ডিং অন ইয়োর রাইটিং স্কিল, ঠিক আছে? সো এটা আপনি যদি থ্রি, এখন ডিপেন্ড করে, আবার অনেক জিনিস আছে সেটা হয়তো ভেরি ক্রিটিক্যাল, সেটার জন্য আপনার আপনি এত লিখতে এটা বেশি বলে ফেলছি, 3 to ধরেন 4 পেজেস ম্যাক্স। 3 স্ট্যান্ডার্ড, কেউ 4 পেজেস লিখতে পারে, অনেকের হাতের লেখা অনেক বড়, সে ধরেন বেশি কভার করে মানে বেশি লিখে ফেললো।
বড় লেখা হওয়ার কারণে, অনেকের হাতের লেখা ছোট। সো টু দা পয়েন্টে লেখার চেষ্টা করুন। এখানে খুব বেশি মানে আজে বাজে কথা বা বানিয়ে কোনো কিছু লিখে খাতা ভরিয়ে ফেলতে হবে এরকম কোনো রিকোয়ারমেন্ট নাই। রাদার আপনি টু দা পয়েন্টে লিখবেন, যতটুকু রেলিভেন্ট ততটুকুই লিখবেন। ঠিক আছে? এইভাবে আপনাকে চিন্তা করতে হবে। যদি আপনি আগে থেকেই আপনার মাথার মধ্যে থাকতে হবে যে আপনার যদি আহ প্রশ্ন হবে 10 মার্কস, 5 মার্কস, 3 মার্কস, 2 মার্কস, এরকম প্রশ্ন হবে, তাই না? সো আপনার একটা কেস দিয়ে হয়তো সেখানে আপনার 20 মার্কসের কোশ্চেন থাকবে। 20 মার্কসের কোশ্চেন হয়তো হয়তো 5 মার্কসের হয়তো উম, তিনটা থাকলো, অথবা একটা 10 মার্কের থাকলো, আর হয়তো দুইটা হয়তো 3 3 6 মার্ক, একটা 4 মার্ক, অথবা ও, একটা হয় তিনটা হয়তো 5 মার্কসের করে, আর একটা হয়তো 3 মার্কস, একটা 2 মার্কস, এরকম থাকে নর্মালি আর কি। সো আপনাকে আগেই মাথায় রাখতে হবে যে আপনার 10 মার্কসের কোশ্চেন হলে আমি 20 মিনিট, সো আপনার 20 মার্কের 5 মার্কের হলে 10 মিনিট। সো এইভাবে আপনাকে টোটাল টাইমটা সেট করতে হবে, ইনক্লুডিং ইওর রিডিং অফ কেস। সো আপনার ধরেন 5টা প্রশ্ন হবে, 5 20 100। সো এই 20-এর মধ্যে আবার ভাগ থাকবে। 20 হলো একটা কেস, কেসটা আপনার কি কি কাজ থাকবে? রিড দ্য কেস, দেন অ্যান্সার, অ্যান্সার কোশ্চেন। সো একটা 20 মার্কের কোশ্চেন যদি হয়, সো 20 × 2, আপনি 40 মিনিটস টাইম পাবেন, রাইট? তার মধ্যে আপনার 10 মিনিট চলে যাবে কেসটা পড়ার জন্য। সো মাইনাস এটা, তার আপনার থাকবে 30 মিনিট। সো 30 মিনিটে আপনি 20 মার্কসের প্রশ্ন অ্যান্সার করতে গেলে নেট টাইম পাবেন আপনি হয়তো বা আপনার 1.5 মিনিট করে পার কোশ্চেন। সো আপনার যদি 10 মার্কের কোনো কোশ্চেন থাকে, ইন্টু এটা, 15 মিনিট টাইম পাবেন লেখার জন্য শুধুমাত্র। So, এটা মাথায় রেখেই আপনাকে অ্যান্সার করতে হবে। তো সেক্ষেত্রে আপনি 10 মার্কের একটা প্রশ্ন হলে আপনি 3 পেজেস যদি লেখেন, 3 × 5 = 15 মিনিট। আর কোনো প্রশ্ন আছে? স্যার এমনিতে কেস পড়ার কোনো টেকনিক রয়েছে স্যার, যে যাতে আমি বারবার কেসে যাতে ব্যাক না করা লাগে? হ্যাঁ হ্যাঁ, কি? স্যার কেসটা তো দিবে স্যার, ওটা তো আমাদের ফার্স্ট রিডিং করতে হবে। হ্যাঁ, এমন কোন টেকনিক রয়েছে যে তো আমার বারবার কেসে ব্যাক না করা লাগে, যে আমি যখন কোশ্চেন লিখছি, অ্যান্সার লিখছি, তখন বারবার কোশ্চেনে মানে আমার কোশ্চেন পেপার যেটা কেস যেটা সেটাতে ব্যাক না করা লাগে? এই জন্যই আমি বললাম আপনি যদি প্রথমে গিয়ে কেসটা পড়েন, হ্যাঁ, পড়ার সময় আপনি যদি না জানেন যে কেসের রিকোয়ারমেন্ট কি আছে, রিকোয়ারমেন্টস গুলো না জেনে যদি কেস পড়েন, কেস পড়া শেষ হবে, পড়ার পরে আবার যখন রিকোয়ারমেন্টস পড়বেন, তখন আবার আপনাকে কেসে ফিরে যেতে হবে, গিয়ে আপনার ওই রেলিভেন্ট ইনফরমেশন গুলো বের করতে হবে, তাই না? সো আপনি যখন কেস পড়বেন, পড়ার আগে যদি রিকোয়ারমেন্টসটা পড়েন, পড়ে রিকোয়ারমেন্টসটা আপনার মাথায় রাখলেন রিকোয়ারমেন্টস গুলো, তারপর আপনি যখন কেস পড়বেন, ওই রিলেভেন্ট রিকোয়ারমেন্টস রিলেটেড, ধরেন ABC আছে, কোশ্চেন নাম্বার 1, ABCD, 4টা রিকোয়ারমেন্টস আছে। তো যে রিকোয়ারমেন্টস রিলেটেড যেখানে হিন্টস পাবেন, ওইখানে ABCD শুধু ছোট করে লিখে রাখলেন, নিচে দাগ দিয়ে ABCD এইভাবে লিখে রাখলেন। তখন যখন অ্যান্সার করবেন, শুধু A রিলেটেড কি আছে ওগুলো এখানে দেখে ওটা দেখে দেখে অ্যান্সার করবেন, বি রিলেটেড কি আছে ওগুলো দেখে দেখে অ্যান্সার করবেন। এইভাবে করলে আপনি এটা ইফিশিয়েন্টলি করতে পারবেন আর কি। বুঝতে পারা গেছে? ইয়েস স্যার। ওকে, স্যার, আর কোন প্রশ্ন আছে কিনা? হ্যাঁ, স্যার একটা কোশ্চেন ছিল স্যার। আমার হ্যান্ড রাইটিং এর প্রবলেম আছে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে। আমি যদি জাস্ট যেগুলো দরকার, ট্রু অফ দ্য পয়েন্টে যেগুলো থাকে এগুলো যদি দিয়ে আসি তাহলে কি? মানে আপনার হ্যান্ড রাইটিংটা মানে বেশি ফাস্ট করতে পারছেন না, এরকম প্রবলেম হচ্ছে?
না স্যার, আমি এসএসসি তো 900 কমপ্লিট করা আমার অ্যাক্সিডেন্টে আমি খুব থ্রুলি মানে স্পিডে লিখতে পারি না এখন, বা হুম। লিখতে পারি আস্তে আস্তে। তো একটু রাইটিংটা আমার নাই আগে যেভাবে ছিল। তো আমি হুম। যদি জাস্ট জিস্ট গুলা লিখে দেই তাহলে কি পাশ করা মানে সহজ হবে কিনা? মিনিমাম একটা, যেটা আমি বললাম, ধরেন 3 to 4 পেজেস বললাম 15 মিনিটে। কেউ হয়তো 4 পেজ লিখবে, কেউ 4.5 পেজ 5 পেজও লিখবে। আপনাকে অ্যাটলিস্ট 2.5 থেকে 3 পেজ তো লিখতেই হবে। এবং ইনফরমেশন গুলো খুবই কনক্রিট হতে হবে। আর পারলে সেখানে আইসা এবং রিপোর্টিং রিলেটেড কোনো কিছু হলে রেলিভেন্ট আইএফআরএস অর আইএস এর রেফারেন্স, আর এক্সাম্পল দেওয়ার চেষ্টা করবেন সবসময়। এক্সাম্পল দিলে যেটা হয়, আপনি এক্সাম্পল দিয়ে অনেক বড় জিনিসও খুব ছোটভাবে বোঝাতে পারছে, ফর এক্সাম্পল এটা। তখন হবে কি, তখন এক্সামিনাররা বুঝে যে আপনি কনসেপ্টটা খুব ভালো বুঝেন। So, এই জিনিসগুলো করলে তখন খুব ভালো মার্ক ক্যারি করে। তখন আপনি কম লিখলেও সমস্যা নেই তুলনামূলকভাবে। ওকে, সবাই তো থ্যাংক ইউ। একরকম লিখতে পারবে না, অনেকে কম লিখেও কিন্তু পাশ করছে, কারণ তারা টু দা পয়েন্টে রেলিভেন্ট ইনফরমেশন লিখছে। হ্যাঁ, এইভাবে আপনি লিখতে পারেন আর কি। আর আমাদের বেশিরভাগ লোকজনের যেটা প্রবলেম হয়, আমাদের কান্ট্রি পার্সপেক্টিভে আমরা যেহেতু বেশিরভাগ স্টুডেন্ট বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, তাই তো। সো আমাদের যেটা হয় যে আমাদের ইংলিশে আমরা অনেক উইক কম্পেয়ার টু দ্য পিপল ফ্রম আদার সাবকন্টিনেন্ট কান্ট্রিজ। সো যেটা প্রবলেম হয়, একটা জিনিস, কারণ খুব ভালো ইংলিশে খুব ভালো দখল থাকলে অনেকে যেটা হয়তো একটা সেন্টেন্সে লিখতে পারে, আমাদের ওটা বুঝাইতে গিয়ে 2-3টা সেন্টেন্স লিখতে হয়, বিকজ আমরা উই আর উইক ইন ইংলিশ। এটার কারণে টাইম বেশি লাগে। So, ওই জায়গাটাতে আপনি যদি ইফিসিয়েন্সি নিয়ে আসতে পারেন, আপনি অন্যদের চেয়ে কম লিখেও ভালো মার্ক ক্যারি করতে পারবেন। থ্যাংক ইউ স্যার। তো আমরা এখানে যেগুলো দেখছিলাম যে ডিফাইন, আইডেন্টিফাই, ডিসক্রাইব, ডিস্টিংগুইশ, কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট। শুধু কন্ট্রাস্ট যদি বলে, অ্যানালাইজ করতে বলে, অ্যাসেস করতে বলে, এক্সামাইন করতে বলে, ডিসকাস, এক্সপ্লোর, ক্রিটিসাইজ, ইভালুয়েট অর ক্রিটিক্যালি ইভালুয়েট, কনস্ট্রাক্ট দ্য কেস, রিকমেন্ড। সো এই জিনিসগুলো থাকতে পারে। সো এক একটার মিনিং এক এক রকম। এটা একটু ভালো করে আপনারা পড়বেন, কারণ এটা শুধু এই সাবজেক্টে না, সব সাবজেক্টেই এই জিনিসটা কাজে লাগবে। আর এই লেভেলে না, পরের লেভেলেও কাজে লাগবে। তো এই জিনিসটা যদি ভালো আপনাদের মাথায় থাকে, জিনিসগুলো এই টার্মগুলো যদি ভালো করে বুঝেন, তাহলে আপনাদের ইনশাল্লাহ আর অন্য লেভেলেও বা অন্য কোনো এক্সামে অন্য কোনো সাবজেক্টেও প্রবলেম হবে না কোশ্চেনের রিকোয়ারমেন্ট আইডেন্টিফাই করতে গিয়ে। ঠিক আছে। আশা করি এই সাবজেক্ট রিলেটেড আর কোনো প্রশ্ন নেই। তো আমি প্ল্যানিং এর একটা কেস জাস্ট আমরা একটু দেখি, কেসটা কি বলেছে। জাস্ট প্ল্যানিং অ্যান্ড রিস্ক অ্যাসেসমেন্টের এখানে একটা কেস দেওয়া আছে। সো as discussed, we need to read the requirements first. আমরা এই কেসটা দেওয়া আছে, কেসে প্রথমে রিকোয়ারমেন্টস দেওয়া আছে। কি রিকোয়ারমেন্টস? দুইটা রিকোয়ারমেন্টস আছে। একটা হলো ক্যালকুলেট রেলিভেন্ট রেশিওস ফর বোথ ইয়ার্স, মানে 2 বছরের ইনফরমেশন দেওয়া আছে, বোথ ইয়ার রেলিভেন্ট রেশিওস গুলো ক্যালকুলেট করতে পারে, হুইচ উইড অ্যাসিস্ট দ্য অডিট সিনিয়র ইন প্ল্যানিং দ্য অডিট। অ্যান্ড two, from a review of the above information and ratios calculated, explain the audit risk that arise and describe the appropriate response to this risk. তার মানে এই কেসটা পড়ে আপনাকে অডিট রিস্ক গুলো আইডেন্টিফাই করতে হবে, এবং ওই অডিট রিস্কের এগেইনস্টে আপনার অ্যাজ অ্যান অডিটর আপনার রেসপন্স কি হওয়া উচিত, কি ধরনের অডিট প্রসিডিউর আপনাকে ডিজাইন করা উচিত, সেটা আপনাকে এখানে সাজেস্ট করতে হবে। ঠিক আছে। তো আপনারা এখন কেসটা পড়েন, কি বলা আছে।
এখানে বলেছে যে ইউ আর দ্য অডিট সিনিয়র অফ হোয়াইট অ্যান্ড কোম্পানি, এটা একটা অডিট ফার্ম, and are planning the audit of Reddy Smith Company for the year ended 30th September 2010. The company produces printers and has been a client of your firm for 2 years. মানে last 2 years ধরে আপনি আপনার ফার্ম এটার অডিট করে। Your audit manager has already had a planning meeting with the finance director. He has provided you with the following notes of his meeting and financial statement extracts. Reddy Smith's management was disappointed with the 2009 results, and so in 2010 undertook a number of strategies to improve the trading results. তার মানে ম্যানেজমেন্ট কিন্তু ডিসঅ্যাপয়েন্টেড উইথ দ্য 2009 রেজাল্টস, এবং 2010-এ নতুন অনেকগুলো স্ট্র্যাটেজি নিয়েছে। তার মানে বুঝতে হবে ইদার ওই স্ট্র্যাটেজিগুলো কাজ করবে 2010-এ, অথবা 2010-এ এখানে একটা ম্যানিপুলেশনের চান্স আছে, যেহেতু ম্যানেজমেন্ট ডিসঅ্যাপয়েন্টেড, অনেক সময় ওভার পারফরমেন্স দেখানোর একটা চান্স আছে খাতা কলমে। This included the introduction of a generous sales related bonus scheme for their salesmen. তার মানে যেহেতু সেলসম্যানদেরকে বোনাস দিবে, সো তারা অনেক সময় বেশি সেলস শো করতে পারে, খাতা কলমে অ্যাকচুয়ালি নাও হইতে পারে, আবার হতেও পারে। এন্ড হাই প্রফিট প্রোফাইল অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইনও করেছে, এটার কারণে ওভারহেড কস্ট কিন্তু বেড়ে যাবে। ইন এডিশন, অ্যাজ মার্কেট কন্ডিশনস আর ডিফিকাল্ট ফর দেয়ার কাস্টমার্স, দে হ্যাভ এক্সটেন্ডেড দ্য ক্রেডিট পিরিয়ড গিভেন টু দেম। যেহেতু ক্রেডিট পিরিয়ড এক্সটেন্ড করেছে, বাকিতে অনেক সেলস হবে। সো আপনাকে দেখতে হবে যে এই যে বাকিতে সেলস হচ্ছে সেগুলোর ক্রেডিট ওর্দিনেস কতটুকু, মানে ক্রেডিট কি কালেক্টিবিলিটির কোনো ইস্যু হবে কিনা, ইন ফিউচারে এখান থেকে ব্যাড ডেপ্ট হয়ে যায় কিনা, সেটা মাথায় রাখতে হবে। দ্য ফাইন্যান্স ডিরেক্টর অফ রেড স্মিথ হ্যাজ reviewed the inventory valuation policy and has included additional overheads incurred this year as he considers them to be production related. Okay, he is happy with the 2010 results and feels that they are a good reflection of the improved trading levels. ওকে, সো আমরা যদি পারফরমেন্স দেখি যে 2009-এ রেভিনিউ ছিল 18 মিলিয়ন, এটা হয়েছে 2010-এ 23 মিলিয়ন। কস্ট অফ সেলস ছিল 10 মিলিয়ন, হয়েছে 11 মিলিয়ন। তার মানে এখানে একটা জিনিস দেখেন যে রেভিনিউ বাড়লো 5 মিলিয়ন, কস্ট অফ সেলস বাড়লো ওয়ানলি 1 মিলিয়ন। আপনি যদি জিপি রেশিও দেখেন, দেখবেন এটা কিন্তু মিলবে না, মানে জিপি রেশিও অনেক হাই। আগে জিপি ছিল 8 মিলিয়ন, হয়েছে 12 মিলিয়ন। তারপরে অপারেটিং এক্সপেন্স দেখেন কি হয়েছে, আগে ছিল 4 মিলিয়ন, এখন হয়েছে 7.5 মিলিয়ন। এটা কিন্তু একটা আনইউজুয়াল রাইজ। আবার কস্ট অফ সেলস আনইউজুয়ালি মানে কম বেড়েছে, আর এটা তার মানে এখানে কোনো মিসক্লাসিফিকেশন অফ এক্সপেন্সেসও হতে পারে। প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্সেশন আগে ছিল 4 মিলিয়ন, এখন 4.5 মিলিয়ন, হুইচ ইজ ফেয়ার এনাফ। ঠিক আছে। ইনভেন্টরি যদি দেখি, আগে ছিল 1.6, এখন হয়েছে 2.1। তার মানে অনেক ইনভেন্টরি বেড়েছে। ইনভেন্টরির কোনো অবসোলেসেন্স বা এই ধরনের কোনো কিছু হয় কিনা সেটা চেক করতে হবে। রিসিভাবলস এর ক্ষেত্রে আগে ছিল 3, এখন 4.5 হয়েছে। তার মানে রিসিভাবলসটা আপনার বেড়েছে। তো রিসিভাবলস যেহেতু বেড়েছে অনেক, এখানে কিন্তু মানে অনেক ক্রেডিট ফ্যাসিলিটিস দেওয়ার কারণে কিন্তু রিসিভাবলস বেড়েছে। সো এখানে আনকালেক্টিবিলিটি থাকতে পারে, সেটা মাথায় রাখতে হবে। ক্যাশ দেখেন, আগে ছিল 2.3 মিলিয়ন, এখন কোনো ক্যাশ নাই। তার মানে এটা কিন্তু একটা গোয়িং কনসার্ন ট্রেড। ট্রেড পেয়েবলস আগে ছিল 1.2 মিলিয়ন, এখন 1.6, এটাও বেড়েছে। ওভারড্রাফট বেড়েছে, তার মানে ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি কিন্তু কোম্পানির কমে গিয়েছে। ঠিক আছে। এখন আপনাকে প্রথমে রেশিওস গুলো, রিলেভেন্ট রেশিওস গুলো ক্যালকুলেট করতে হবে, এন্ড দেন বেসড অন দ্যাট আপনাকে যেটা করতে হবে যে আপনাকে অডিট রিস্ক গুলো এখানে লিখতে হবে, এবং প্রত্যেকটা রিস্কের এগেইনস্টে আপনার অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্স টু দিস রিস্ক, মানে অ্যাজ অ্যান অডিটর আপনার রেসপন্স কি। রেসপন্স হলো অ্যাজ অ্যান অডিটর আপনি যেটা করতে পারবেন, আপনার প্রপার অডিট প্রসিডিউর পারফর্ম করে দেখা যে এই যে রিস্ক গুলোর কথা বলছি, রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট, তো সেগুলো আদৌ ঠিক আছে কিনা, ম্যাটেরিয়ালি মিসস্টেটেড হয়েছে কিনা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, সেগুলোকে আইডেন্টিফাই করে বের করা। এখানে দেখেন যেটা তখনই বলছিলাম, দেখেন জিপি মার্জিন রেশিও দেখেন, আগে ছিল 44.4%, 52.2% হয়েছে, বেড়েছে, এটা আনইউজুয়াল। অপারেটিং মার্জিন আগে ছিল 22.2%, এখন হয়েছে 19%, 19.6%। ইনভেন্টরি ডেইজ আগে ছিল 58 ডেইজ পর্যন্ত ইনভেন্টরি থাকছে,
এখন 70 ডেজ পর্যন্ত ইনভেন্টরি থাকছে। বেশি ইনভেন্টরি থাকা মানে বেশি আপনার কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল এখানে ব্লক হয়ে থাকছে। তারপর রিসিভেবলস ডেজ আগে ছিল 61, এখন 71 ডেজ লাগছে রিসিভেবল কালেকশন করতে। তারপরে পেবল ডেজ আপনি আগে 44 ডেজে পে করতেন, এখন 51 ডেজ। তার মানে আপনার ভেন্ডরের কাছে আপনার একটা ইমেজ সংকট হবে, তারপরে আপনাকে আপনাকে ক্রেডিট সে দিতে চাইবে না, আপনাকে ভালো ইনভেন্টরি দিতে চাইবে না, আপনাকে ভালো প্রাইস দিবে না, এগুলো হবে। কারেন্ট রেশিও যদি দেখি, আগে ছিল 5.8, এটা ছিল টু হাই, এখন 2.6, উইচ ইজ গুড, নো প্রবলেম। কুইক রেশিও আগে দেখি 4.4 ওয়াজ টু হাই, এখন ছিল 1.8, এটা ঠিক আছে, বিকজ কুইক রেশিও 1:1 ইজ ওকে। হ্যাঁ। সো এখন যদি আমরা অডিট রিস্ক গুলা দেখি, প্রথম বলছে ম্যানেজমেন্ট ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড উইথ 2009 রেজাল্টস এন্ড হেন্স আন্ডারটুক স্ট্র্যাটেজিস টু improve the 2010 trading results. There is a risk that management might feel under pressure to manipulate the results through the judgments taken or through the use of provisions. ঠিক আছে, তার মানে যেহেতু তার পারফরমেন্সটাকে বাড়াতে হবে, দেখা যায় যে সেলস প্রভিশন করতে পারে অথবা প্রভিশনাল এক্সপেন্সেস কমাই দিতে পারে, এই ধরনের কোনো কিছু করার চান্স থাকতে পারে। আবার অনেক সময় যেটা হয় যে হয়তোবা কস্ট অফ সেলস রিলেটেড অনেক এক্সপেন্সেস হয়তোবা সে ক্লোজিং ইনভেন্টরিতে চার্জ করে রেখেছে, কস্ট অফ সেলসে চার্জ করে নেই। So, এরকমও হতে পারে। Throughout the audit, the team will need to be alert at this risk. They will need to carefully review judgmental decisions and compare treatment against prior years. So, সবগুলাই prior year এর সাথে কম্পেয়ার করে দেখতে হবে যে কোনো জায়গায় কোনো ম্যাটেরিয়াল কোনো মিসস্টেটমেন্ট আদৌ আছে কিনা। A generous sales related bonus scheme has been introduced in the year. These may lead to sales cut-off errors with employees aiming to maximize their current year bonus. So sales cut-off প্রবলেম গুলো হয় লাইক আপনার হয়তো ইয়ার এন্ডে অনেকগুলা সেলস আপনার অর্ডার প্লেস করেছে, ঠিক আছে। সো এগুলো সেলস অর্ডার প্লেস করে এগুলোকে হয়তো বা ডেলিভারি হয় নাই, কিন্তু সেলস হিসেবে রিকগনাইজ করেছে। এগুলো হয়তো ধরেন আপনার যে যারা ডিলার আছে অথবা যারা রিটেল কাস্টমার আছে, তাদেরকে বললো যে তুমি সামনের ধরেন সেপ্টেম্বর ইয়ার এন্ড, বললো যে অক্টোবরের দিকে তোমার যা যা লাগবে তুমি অর্ডারটা সেপ্টেম্বরে প্লেস করো। ওই অর্ডারের উপর বেস করে সেপ্টেম্বরে সে এটাকে রেভিনিউ হিসেবে রিকগনাইজ করেছে, অ্যাকচুয়ালি ডেলিভারি হয়েছে হয়তো অক্টোবরে গিয়ে, ঠিক আছে। বিকজ সে একটা যেহেতু এখানে ভালো একটা সেলস রিলেটেড জেনারেল সেলস রিলেটেড বোনাস স্কিম চালু করেছে। হ্যাঁ। সো এটাকে অ্যাভেইল করার জন্য সে হয়তো এখানে বেশি বেশি এই বছরের সেলস দেখালো। সো সেই সেলস কাট অফ ইস্যু সলভ করার জন্য ইনক্রিজ সেলস কাট অফ টেস্টিং উইল বি পারফর্মড অ্যালং উইথ দ্য রিভিউ অফ পোস্ট ইয়ার এন্ড সেলস রিটার্নস অ্যাজ দে মে ইন্ডিকেট কাট অফ এরর্স। মানে কিছু কিছু জিনিস এরকম করবে, বললো আপনি অর্ডার প্লেস করেন বাকিটা দেখা যাবে, প্লেস করে রেভিনিউ হিসেবে রিকগনাইজ করছে, পরের বছরে গিয়ে এগুলোকে রিটার্ন দেখাইছে যে না এই জিনিসগুলো তারা নিচ্ছে না। তো আলটিমেটলি এয়ার এন্ডে সে তার কিন্তু সেলস দেখাচ্ছে, কিন্তু পরে গিয়ে রিটার্ন হলো সে কিন্তু তার বোনাস পাবে এয়ার এন্ডে সেলস এর ফিগারের উপরে। সো এগুলো কিন্তু ফ্রড। সো এই জিনিসগুলো দেখতে হবে। রেভিনিউ হ্যাজ গ্রোন বাই 28% in the year. However, cost of sales has only increased by 10%. This is unusual. This increase in sales may be due to the bonus scheme and the advertising. However, this doesn't explain the increase in gross margin. There is a risk that sales may be overstated. এখানে একটা রিস্ক আছে, কারণ বোঝাই যাচ্ছে যে কস্ট অফ সেলস বাড়লো মাত্র 10% আর রেভিনিউ বাড়লো 28%। So এটা কিন্তু আনইউজুয়াল। ডিউরিং দ্য অডিট a detailed breakdown of sales will be obtained, discussed with management and tested in order to understand the sales increase। ঠিক আছে, এটা করতে হবে। তারপরে gross margin has increased from 44.4% to 52.2%. Operating margin has decreased from 22.2% to 19.6%. This movement in gross margin is significant, and there is a risk that cost may have been omitted or included in operating expenses rather than cost of sales, যেটা আমি বলেছিলাম তখনই, যে হয়তো কস্ট অফ সেলস এর আইটেম সেটা হয়তো আপনার অপারেটিং কস্ট ওভারহেডে চার্জ করা হয়েছে, এরকম কিছু হতে পারে। ঠিক আছে। So there has been a significant increase in operating expenses which may be due to the bonus and the advertising campaign, but
could be related to the misclassification of assets as well. So the classification of costs between cost of sales and operating expenses will be compared with the prior year to ensure consistency. এটা আমাদেরকে দেখতে হবে। The finance director has made a change to the inventory valuation in the year with additional overheads being included। তার মানে ওই যে এটা বলা ছিল কিন্তু, তার মানে সে কি করেছে যে ভ্যালুয়েশন মেথড চেঞ্জ করে এমন করতে পারে যে আপনার তার যে ইনভেন্টরি ভ্যালুতে কিছু কস্ট হয়তো ওভারহেড চার্জ করেছে, যেগুলো কস্ট অফ সেলসে চার্জ করার কথা ছিল। So in addition, inventory days have increased from 58 to 70 days. There is a risk that inventory is overvalued. The change in the inventory policy will be discussed with management, and a review of the additional overheads included performed to ensure that these are of a production nature. করতে হবে detailed cost and net realizable value testing of to be performed, and the aged inventory report to be reviewed to assess whether inventory requires writing down. আপনাকে দেখতে হবে আপনাকে এরকম কোনো ইনভেন্টরি আছে কিনা যেগুলো এইজড, অনেক এইজড হয়ে গেছে এবং এগুলো 100% ভ্যালু নাও পেতে পারে, তো সেগুলো আপনাকে অ্যানালাইসিস করতে হবে। Receivable days have increased from 61 to 71 days, and management have extended the credit period given to customers. This leads to an increased risk of recoverability of receivables, যেটা আমি তখনই বলেছি যে রিসিভেবল ডেজ যতদিন বাড়বে এখান থেকে ব্যাড ডেট হওয়ার চান্স এবং অনেক রিসিভেবল রিকভারেবল না হওয়ার চান্স অনেক বেড়ে যাবে। সো এক্সটেন্ডেড কস্ট, পোস্ট ইয়ার এন্ড ক্যাশ রিসিপ্টস টেস্টিং অ্যান্ড আ রিভিউ অফ দ্য এজড রিসিভেবলস লেজার টু বি পারফর্ম টু অ্যাসেস ভ্যালুয়েশন। তার মানে আপনাকে যেটা করতে হবে যে আপনার ব্যালেন্স শিট আইটেম যেহেতু রিসিভেবল পেয়েবল, সো এগুলোর এয়ার এন্ডে পরে আপনার এয়ার এন্ডে যে রিসিভেবলস ছিল, আপনি তো অডিট প্রসিডিউর পারফর্ম করে শেষ করতে করতে আরো 1 2 3 মাস লাগবে। সো একদম শেষের দিকে গিয়ে আপনি এগুলো রিসিভেবল কনফার্মেশন নিতে পারেন যে এটা এটার হলো মুভমেন্ট দেখতে পান যে রিসিভেবল গুলো এয়ার এন্ডে ছিল তার মধ্যে কোন কোনগুলো কারেকশন হয়েছে এবং কোন কোনগুলো এখনো আপনার আহ ইয়াস আউটস্ট্যান্ডিং আছে। সেগুলোর এজিং দেখে আপনি বুঝতে পারেন যে এখানে কোনো প্রবলেম আছে কিনা, ফিউচারে আনকালেক্টিবিলিটির একটা ইস্যু থাকতে পারে। And then the current and quick ratios have decreased from 5.8 to 2.6% and 4.4 to 1.8%, 8 respectively. In addition to cash balances have decreased significantly over the year. Although all ratios are above the minimum levels, এই যে cash এবং quick ratio এবং current ratio আমি তো বললাম ঠিক আছে। So this is still a significant decrease, and along with the increase of sales could be evidence of overtrading, which could result in going concern ডিফিকাল্টিস। সেটাও আমি বলেছি আপনাদের, এখানে গোয়িং কনসেন্ট্রেট থাকতে পারে, ওভার ট্রেডিং হতে পারে যে এমনি সেলস দেখাচ্ছে বাট আলটিমেটলি এখান থেকে কোনো ক্যাশ ইনফ্লো হচ্ছে না। ডিটেইলড গোয়িং কনসার্ন টেস্টিং টু বি পারফর্ম ডিউরিং দ্য অডিট অ্যান্ড ডিসকাসড উইথ ম্যানেজমেন্ট টু এনশিওর দ্যাট দ্য গোয়িং কনসার্ন বেসিস ইজ রিজনেবল। এইগুলো হচ্ছে অডিট রিস্ক এবং এগুলো হলো রেসপন্স টু রিস্ক। মানে রেসপন্স টু রিস্ক মানে অ্যাজ অ্যান অডিটর আপনি কি করবেন, আপনি অডিট প্রসিডিউর পারফর্ম করে দেখবেন যে এই যে রিস্কগুলো আছে রিস্কগুলা আদৌ এগুলোর কোনো ইম্প্যাক্ট পড়বে কিনা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে। তো এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার পরীক্ষাতে কি এগুলো সবগুলোই দিতে হবে, রিস্ক সবগুলো? না না, আপনার টাইমের উপর ডিপেন্ড করে, আপনি মার্কের উপর ডিপেন্ড করে দিবেন। এখানে হয়তো আমরা বেশি করে তুলে ধরছি যাতে বেশি আইটেম আপনার কাছে থাকে, আপনি চাইলে কমায়ও দিতে পারেন। তবে আপনি যত বেশি নাম্বার অফ রিস্ক এবং রেসপন্স তুলে ধরবেন তত ভালো মার্ক পাবেন। সেক্ষেত্রে আপনি হয়তো ডিসক্রিপশনটা কমিয়ে দিতে পারেন, দিয়ে নাম্বারটা বাড়াই দিতে পারেন। অনেক সময় দেখা যায় যে বেশি নাম্বার মনে নাই বা আপনি আইডেন্টিফাই করতে পারছেন না, তখন কম নাম্বার দিলে ওটা একটু ভালো করে বেটার ডিসক্রিপশন দিয়ে দিতে হয় আর কি। ঠিক আছে। এরপর চ্যাপ্টার 8, আন্ডারস্ট্যান্ডিং দ্য এন্টিটি অ্যান্ড ইটস এনভায়রনমেন্ট। এখন বলেন যে আন্ডারস্ট্যান্ডিং দ্য এন্টিটি অ্যান্ড ইটস এনভায়রনমেন্ট বলতে আমরা কি বুঝি?
হ্যালো। আপনারা কি শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে। ওকে, আমার প্রশ্নটা ছিল যে আন্ডারস্ট্যান্ডিং দ্য এন্টিটি অ্যান্ড ইটস এনভায়রনমেন্ট, এটা দ্বারা আমরা কি বুঝি? আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা কি? কারণ যদি আমরা অডিট করার আগে যদি প্রায়র ধারণা নেওয়া আর একটা প্রতিষ্ঠান ইয়ার সম্বন্ধে, এন্টিটি সম্বন্ধে, কারণ এবং সেটা কিভাবে নেওয়া যায়, যে প্রিভিয়াস অডিট রিপোর্টের মাধ্যমে নেওয়া যেতে পারে, তারপরে মেমোরেন্ডাম এন্ড আর্টিকেলাইজেশন স্টাডি করে নেওয়া যেতে পারে, হুম। তারপরে নেওয়া যেতে পারে যারা ওনার্স আছে, ওনার্সের যারা এই উদ্যোক্তা স্পন্সর, তাদের সম্বন্ধে তথ্য নিয়ে জানা যেতে পারে। হ্যাঁ, তারপরে এই প্রতিষ্ঠানটা কি ধরনের বিজনেস করে, এই বিজনেস রিস্ক কি কি আছে ওই বিজনেসের, সেগুলা অবশ্যই এই বিষয়গুলো নিয়ে ভালো ধারণা নিলে হয়তো অডিট প্ল্যানটা খুব ভালো করা যায় আর কি। তো আমরা এবং আন্ডারস্ট্যান্ডিংটা, রিস্কটাও করা যায়। ওকে, আমরা রিস্ক অ্যাসেসমেন্টের একটা পার্ট হলো আমাদের আন্ডারস্ট্যান্ডিং দ্য এন্টিটি অ্যান্ড ইটস এনভায়রনমেন্ট। কারণ আপনি যদি একটা অডিট করছেন, সেই কোম্পানি কোন লিগ্যাল ফ্রেমওয়ার্কে আছে, তার কি ধরনের ইন্ডাস্ট্রিতে সে কাজ করছে, তার জিওগ্রাফিক্যাল লোকেশন কিরকম, তার যে আম, এটা কি আম, আপনার তার যে কি বলবো, যে স্টাফস যারা আছে, ডিপার্টমেন্ট গুলা কিভাবে সেগ্রিগেটেড, স্টাফদের কোয়ালিফিকেশন কিরকম, তাদের শেয়ার হোল্ডার্স কারা, এই জিনিসগুলা কিন্তু আপনার একটা এন্টিটির ইনভায়রনমেন্ট। So, এই জিনিসগুলো আমাদের প্রপারলি যদি আমরা না বুঝতে পারি, হ্যাঁ, তাহলে তারপরে তার সেলস প্রসেস কি, পারচেস প্রসেস কি, প্রোডাকশন প্রসেসেস কি, রিক্রুটমেন্ট প্রসেসেস কি, সে কি ধরনের অ্যাকাউন্টিং বা অন্যান্য সফটওয়্যার ইউজ করছে, সেই সফটওয়্যারগুলা গ্লোবাল মার্কেটে কিরকম স্ট্রং, সো এগুলো সব কিছুর উপরে, হ্যাঁ, তার ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট আছে কিনা, তারা কাকে রিপোর্ট করে, ইন্টারনাল অডিট ডিপার্টমেন্টের কোয়ালিফিকেশন কি, So, এই সবগুলাই কিন্তু ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো আপনি বুঝতে পারলে আপনার অডিটের কিন্তু রিস্কের অনেক কিছু আপনি আইডেন্টিফাই করে ফেলতে পারবেন। আপনার জন্য ইজিয়ার হবে যে আপনি প্রপারলি রিস্ক অ্যাসেসমেন্টটা করলেন। সো আমরা তো এখনো রিস্ক অ্যাসেসমেন্ট লেভেলে আছি, এখনো আমরা কিন্তু অডিট প্ল্যানিং এ যাই নাই। প্রথম হলো অডিট প্ল্যানিং, আমরা কি ফিল্ড ওয়ার্ক করব সেখানে আমরা যাইনি। আমরা আছি যে অডিট আমাদের প্ল্যানিংটা কিভাবে আমরা শুরু করতে পারি। এই প্ল্যানিং করতে গিয়ে আমাদের কিন্তু আন্ডারস্ট্যান্ডিং দ্য এন্টিটি এন্ড ইটস এনভায়রনমেন্ট, দেন হলো রিস্ক অ্যাসেসমেন্ট। হ্যাঁ, তারপরে আমরা আমরা অডিটের কি প্রসিডিউর পারফর্ম করব সেই ডিজাইনটা আমরা করব, তারপরে আমরা তার উপর বেস করে অডিট ওয়ার্ক গুলা করব, করার পরে আমরা অডিট রিপোর্ট ইস্যু করব। এটা হলো ওভারঅল প্রসেসটা। সো আন্ডারস্ট্যান্ডিং দ্য এন্টিটি এন্ড এনভায়রনমেন্ট কিন্তু রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট। তো আপনার রিস্ক অ্যাসেসমেন্ট করার জন্য, হ্যাঁ, আর আর as as part of complying with the auditing standard, you must need to understand the entity and its environment. So it is clearly impossible to be sure how risky a client may be if we do not understand who they are, what they do, how they do it, whether there are any special circumstances or there is any specific laws and regulations which govern their business, the integrity and competence of their staff. ঠিক আছে? So if we understand a client's business properly, then what will happen? We'll be able to assess the skills and competence which the audit team needs. আপনি যদি ইন্ডাস্ট্রি ভালোভাবে বুঝেন, তার ওভারঅল এনভায়রনমেন্টাল অ্যাসপেক্ট গুলা কি, লিগাল ফ্রেমওয়ার্ক আছে, রিপোর্টিং ফ্রেমওয়ার্ক কি আছে, কি ধরনের সফটওয়্যার ইউজ করছে, এখানে কি কোনো লাস্ট টু ফিউ ইয়ার্সে কোনো ভ্যালুয়েশন হয়েছে কিনা, তার জন্য আমার কি ভ্যালুয়েশন এক্সপার্ট লাগবে কিনা, এটা কোন ইন্ডাস্ট্রিতে বিজনেস করছে, সেই ইন্ডাস্ট্রি এক্সপার্ট আমার লাগবে কিনা, সেটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তার উপর বেস করে আপনি অডিট টিম ঠিক করবেন, and they will be able to plan our audit work so that it is appropriate and efficient.
মানে আন্দাজে কোনো অডিট না করে আমাকে তো ইফিশিয়েন্ট অডিট করতে হবে। তো ইফিশিয়েন্ট অডিট করতে গেলে আমাকে টিমটাও ইফিশিয়েন্টলি সাজাতে হবে, এবং আমাকে কিন্তু proper manpower দিতে হবে, and be able to assess what controls have been put in place by the client which may reduce the level of control. বল কোথায় পাওয়া গেছে? শেষ করে বলছি পাবো। So, and then be able to assess what controls have been put in place by the client which may reduce the level of control risk. সো আপনাকে দেখতে হবে যে এখানে যে অ্যাপ্লিকেশনস গুলো ইউজ করছে সেখানে কি কি ধরনের, এবং যে পলিসি কোম্পানির কি রিটেন কোনো পলিসি অ্যাপ্রুভড আছে কিনা, সেগুলোর উপর বেস করে আপনি আইডেন্টিফাই করতে হবে কি কি কন্ট্রোল মেকানিজম আছে। সেই কন্ট্রোল গুলার ডিজাইন এবং ইমপ্লিমেন্টেশন ইফেক্টিভ কিনা, তার জন্য আপনাকে কন্ট্রোল টেস্ট অফ কন্ট্রোল করতে হবে। তো সেটা আছে কি না আছে, না জেনে তো আপনি কন্ট্রোল আপনি কন্ট্রোল টেস্ট অফ কন্ট্রোল করতে পারবেন না। আপনি যদি জানেন যে কন্ট্রোল আছে তাহলে না টেস্ট অফ কন্ট্রোলের বিষয়টা আসবে। আর যদি জানেন কন্ট্রোল নাই, তাহলে টেস্ট অফ কন্ট্রোল ডিজাইন না করলে তখন যে সাবস্টেন্টিভ অ্যানালিটিক্যাল প্রসিডিউর যেগুলো আছে, সাবস্টেন্টিভ প্রসিডিউর মানে সাবস্টেন্টিভ অ্যানালিটিক্যাল প্রসিডিউর আর টেস্ট অফ ডিটেলস, ওগুলোতে যে স্যাম্পল বাড়াতে হবে সেটারও কিন্তু রিলেশনশিপ আছে। দেন ইউ মাস্ট নিড টু নো দিস, and then be able to assess any significant risk which need special attention. কোনো significant risk আছে কিনা which may be risk of fraud, হ্যাঁ, তো সেগুলোর জন্য আপনার স্পেশাল অ্যাটেনশন দরকার আছে কিনা, সেগুলোতে প্রপারলি আরো বেশি সময় দিয়ে কাজ করতে হবে কিনা, and be able to perform analytical procedures, comply with professional requirements. And finally, understanding the entity may not guarantee that you will uncover a clever or well-laid fraud, because আপনার যখন well-laid fraud বলতে বোঝায় যে সবাই মিলে প্রসেস মেনটেন করে যদি কেউ ফ্রড করে, আপনি আন্ডারস্ট্যান্ডিং দ্য এন্টিটি দিয়ে যদি প্রপারলি ডেটের প্রসেস আন্ডারস্ট্যান্ডিং করে যে ফুললি আইডেন্টিফাই করতে পারবেন এরকম না। বাট আপনি যদি এটা নাই বুঝেন তাহলে দিস ইজ সার্টেনলি মানে but not understanding the entity certainly will guarantee that we will have a very little chance of finding it, because আপনি যদি এটা আন্ডারস্ট্যান্ডিংটা নাই নেন তাহলে তো very you will have a very little chance of finding out the you know uncover a clever or a well laid fraud. So এটা যদি থাকে করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কি কি ধরনের প্রবলেম গুলা থাকতে পারে। So whenever you will go for understanding an entity and its business, so you will have to find the information, তাই না? ইনফরমেশন বা ডাটা সেগুলো পাবেন আপনি অনেকগুলো সোর্স থেকে। আপনি এক্সটার্নাল সোর্স থেকে পেতে পারেন, আপনি আপনার ফার্মের যে ফাইল আছে ফাইল থেকে কিছু জিনিস পেতে পারেন, এবং ক্লায়েন্ট থেকে ফাইনালি পেতে পারেন। সো আপনি যদি বলি এক্সটার্নাল সোর্স গুলো কি হতে পারে, ক্রেডিট রেটিং এজেন্সিস হতে পারে, ইন্ডাস্ট্রি সার্ভেয়ার্স হতে পারে, ইন্ডাস্ট্রি পাবলিকেশন সাচ অ্যাজ ট্রেড জার্নালস, রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস, এবং এগুলো থেকে আপনি এক্সটার্নাল সোর্স থেকে আপনি এই ইন্ডাস্ট্রি সম্পর্কে বা এই কোম্পানি সম্পর্কে ইনফরমেশন পেতে পারেন। এরপরে দ্য ফার্মে তো আপনার পার্মানেন্ট ফাইল, তারপরে আপনার লাস্ট ইয়ার্স অডিট ওয়ার্কিং ফাইল, ওদের সাথে করেসপন্ডেন্স ফাইল, ট্যাক্স ফাইলস, এগুলো সবই থাকে। আপনি অডিটে যাওয়ার আগে টিমে যে যারা থাকবে তাদেরকে দিয়ে এই ফাইলগুলো একটু সবাইকে একটু পড়তে বলেন। পড়লে যেটা হবে এখান থেকে আন্ডারস্ট্যান্ডিং পাবে যে লাস্ট ইয়ারে কি ওয়ার্কিংস করা হয়েছিল, কি কি ধরনের অবজারভেশন দেওয়া হয়েছিল, কোনো কোয়ালিফিকেশন হয়েছিল কিনা, বা কোনো অডিট অবজারভেশন কোয়ালিফাইড ইভেন্ট ছিল কিনা। হ্যাঁ, তারপরে যে করেসপন্ডেন্স গুলোতে অনেক ইনফরমেশন এই রিলেটেড থাকে। সো ক্রিটিক্যাল ইস্যুস গুলো এখান থেকে কিন্তু বের হবে। ট্যাক্স ফাইল দেখলে ট্যাক্স রিলেটেড অনেক আন্ডারস্ট্যান্ডিং পাওয়া যাবে, এবং সেখান থেকেও তাদের ফাইন্যান্সিয়ালস এর সাথে কম্পেয়ার করে দেখতে পারবেন যে প্রপারলি ট্যাক্স রিটার্ন সাবমিট করা হয়েছে কিনা, এবং ট্যাক্স লিটিগেশনস বা ক্লেমস কোনো কিছু আছে কিনা। সো এগুলো ইজিলি আপনি বাইর করতে পারবেন। And then the team member should talk to the partner, the manager, the tax person, last year senior, the firm's industry specialist, এগুলোর সাথে কথা বলতে পারে to have an understanding of the client and its environment. Then you will move to the client. Client talk to the people responsible for the areas we are auditing. আপনার আপনার ফিক্সড অ্যাসেটের জন্য লোক আলাদা থাকে, এইচআর এর লোক আলাদা থাকবে, অ্যাডমিন আছে, লিগ্যাল টিম আছে, তারপর ট্যাক্স টিম আছে, ইন্টারনাল অডিট টিম আছে, সবার সাথে আলাদা আলাদা আপনি কথা বলতে পারেন, এন্ড ইউ ক্যান হ্যাভ দ্য আন্ডারস্ট্যান্ডিং। প্রোডাকশন রিলেটেড আন্ডারস্ট্যান্ডিং নিতে চাইলে প্রোডাকশন ম্যানেজার আছে বা প্রোডাকশন হেড আছে। আপনার সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং নিতে গেলে সাপ্লাই চেইনের হেড আছে, ইউ গো অ্যান্ড টক টু দেম, ইউ হ্যাভ মিটিং, and then you will get the understanding of the relevant areas. ঠিক আছে? এবং read internal correspondence and minutes of board or committee meetings. We have
right to access subject to our professional duty of confidentiality. So আপনারা এই ইম্পর্টেন্ট বোর্ড মিটিং মাইনার্স গুলো একটু দেখেন, রিড ইন্টারনাল অডিট রিপোর্টস, ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট যদি থাকে তারা যে রিপোর্ট জেনারেট করছে রিপোর্ট গুলো দেখেন যে সেখানে কি কি ধরনের আপনার ইস্যুস ওনারা রেজ করছেন। So observe what goes on around us, how transactions are recorded and how processes are operated. প্রসেস গুলো কিভাবে অপারেট করছে, ট্রানজাকশনস গুলো কিভাবে রেকর্ড করা হচ্ছে, আপনি এগুলো ওয়ার্ক থ্রু করেন। Then look at the website or brochures, etc., to have an understanding of the overall financial, non-financial, operational and other aspects of the company. কোম্পানির আপনার অ্যানুয়াল রিপোর্ট আছে সেটা পড়েন, পড়লে এখান থেকে অনেক কিছু পাবেন। ঠিক আছে? So these are the মানে sources of your information that you can get from different sources. Then what information can we obtain from the client to understand the client's businesses? Basics যেটা, the auditors need to understand any aspect of the business which might affect the audit. If the following 9 questions have been answered in sufficient depth, the audit file should contain sufficient appropriate audit evidence that the auditors have satisfied with as per the requirements of ISA 315, understanding the entity and its environment. So what does the client do? Or business কি করছে সে? What are the characteristics of the industry or environment in which it operates? কোন ইন্ডাস্ট্রিতে এটা অপারেট করছে? এটা কি পাওয়ার, এটা কি ব্যাংক, এটা কি ইন্স্যুরেন্স, নাকি এটা কি ফার্ম, নাকি এটা কি কনসালটেন্সি, নাকি এটা কি কোনো ট্রেডিং, নাকি এটা এফএমসিজি, নাকি এটা কি আপনার কি বলে ফার্মাসিউটিক্যালস, কি এটা, এটা কি সিরামিক্স নাকি সিমেন্ট, সেটা সম্পর্কে আপনি আইডিয়া নেন। ওই ইন্ডাস্ট্রির বাংলা যে রেসপেক্টিভ কান্ট্রি আছে, লেটস সে ইফ উই টক অ্যাবাউট বাংলাদেশ, সো ইন্ডাস্ট্রি এখানে নমিনালটা কিরকম তার সাথে আপনি কম্পেয়ার করবেন। Okay, so and then is it governed by specific laws and regulations, or is it at greater risk than other businesses from the incidence of more general laws and regulations? আপনি এটা কি পাওয়ার ইন্ডাস্ট্রিতে যেমন মোর রুলস এন্ড রেগুলেশনস থাকে, আপনার যেমন ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিতে থাকে, হসপিটালে থাকে, এন্ড দেন আপনার ধরেন ব্যাংক এন্ড ইন্স্যুরেন্স কোম্পানি বিজনেসে অনেক রেগুলেশনস থাকে, সো এরকম কিনা? Then what are the characteristics of its relationships with external parties, stakeholders, other shareholders, other stakeholders, trading partners, and providers of finances? যারা আছে এই যে স্টেকহোল্ডার্স গ্রুপ আছে, তার সাথে কি ধরনের রিলেশনশিপ আছে? Is it under threat from takeover or lack of finance? এ কম্পিটিটরস কারা আছে দেখতে হবে যে এটা কি ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির প্রবলেম আছে যেটার কারণে এটা টেক ওভার হতে পারে বাই এনি আদার কোম্পানিজ। Are there any dealings with related parties? এই যে রিলেটেড পার্টিজ আছে, শেয়ার হোল্ডার্স এন্ড আদার রিলেটেড কোম্পানিজ আছে, তাদের সাথে কি রিলেটেড পার্টি ট্রানজাকশনস হচ্ছে, দ্যাট ইজ টু বি আইডেন্টিফাইড। Then how competent is its management? এর যে ম্যানেজমেন্ট যারা চালাচ্ছে, বিভিন্ন ডিপার্টমেন্টাল হেড আছে, তাদের কোয়ালিফিকেশন কেমন? এখন যদি সিএফও যদি হয় সিসি কমপ্লিটেড, মানে শুধু সিসি সিএসিসি সিএফও, তাহলে বুঝতে হবে যে সেখানে মানে কোন মানে কম্পিটেন্সি লেভেলের লোকজন আছে বুঝতে হবে। সো এডুকেশনাল লেভেল যেটা আছে, দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর এনি সুইটেবল সিস্টেমস এন্ড কন্ট্রোলস ইন প্লেস, কি কি ধরনের অ্যাপ্লিকেশনস ইউজ করছে, অ্যাকাউন্টিং সফটওয়্যার কি ইউজ করছে, তারপরে এইচআর সফটওয়্যার কি ইউজ করছে, সেলস এর কোনো সফটওয়্যার আছে কিনা, ইনভেন্টরির জন্য কোনো সো কি কি ধরনের অ্যাপ্লিকেশনস ইউজ করছে এবং সেগুলো স্ট্রং কতটুকু, স্ট্রেংথ কিরকম আছে সেগুলো যাচাই করা। হোয়াট অ্যাকাউন্টিং পলিসিস অ্যাজ ইট অ্যাডপ্টেড, কি কি ধরনের অ্যাকাউন্টিং পলিসিস আছে সেগুলো দেখতে হবে, যে রিটেন পলিসিস আছে কিনা, সেগুলো থেকে আপনি বুঝতে পারবেন যে এই কোম্পানির স্ট্রেংথ কিরকম। সো এই জিনিসগুলো যদি প্রপার অ্যান্সার পান, তাহলে কিন্তু আপনার অনেকাংশে একটা কোম্পানির যে আন্ডারস্ট্যান্ডিং নেওয়া তার এনভায়রনমেন্ট রিলেটেড, সেটা কিন্তু আপনি ওভারঅল পেয়ে যাবেন। দেন আসি লস এন্ড রেগুলেশনস। To understand the client, auditors need to have a good understanding of any laws and regulations which have an impact on its operations. So laws and operations কিন্তু দুই ধরনের, একটা হলো those which affect the preparation of financial statements, আর একটা হলো যে those which affect the way the client conducts its business, মানে বিজনেস কিভাবে কন্ডাক্ট করবে সেগুলো রেগুলেট করার জন্য যেমন লস এন্ড রেগুলেশনস থাকে, আবার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন যে করবে তা তা সেই রিলেটেড লস এন্ড রেগুলেশনসও আছে।
So clearly, the auditor should know about relevant laws and regulations such as the Companies Act, accounting standards which affect the way the financial statements are prepared. The auditor is not expected to be an expert in all the laws and regulations which affect the client, but it is not quite simple as this. If a client fails to comply with the laws and regulations which govern its businesses, it will very soon go out of business and this will have a material impact on its financial statements. So আপনার যদি কোনো বড় কোনো নন কমপ্লায়েন্স থাকে যেটার কারণে এই ক্লায়েন্টের ফিউচারে বিজনেস করতে পারবে না বা ক্লোজ ডাউন হয়ে যাওয়ার চান্স থাকে, আর আপনি যদি ফ্রেশ অডিট রিপোর্ট দেন উইং কনসার্ন ইস্যুস না দেখিয়ে, তো এটার ইম্প্যাক্ট কিন্তু আপনার উপরে পড়বে। বিং অ্যান অডিটর, you have that responsibility to assess the going concern threat, take over threat, and all these things. Then you need to write your report. Okay. So how much knowledge an assurance provider should have, and in what depth is another question of risk. কারণ আপনি ধরেন ব্যাংক, লেটস সে ব্যাংক একটা খুব হাইলি রেগুলেটেড মানে ইন্ডাস্ট্রি। সেখানে আপনি প্রপার অডিট টিম যদি না দেন, হ্যাভিং প্রপার এক্সপেরিয়েন্সেস and the depth of knowledges, আপনি কিন্তু তাহলে প্রপার অডিট প্রসিডিউর পারফর্ম করতে পারবেন না। তাহলে আপনাকে কিন্তু প্রপার অডিট প্রসিডিউর না পারফর্ম করতে পারলে কিন্তু আপনি রিস্ক গুলো প্রপারলি আইডেন্টিফাই করতে পারবেন না। আহ, যার কারণেই তো আপনি অডিট প্রসিডিউর প্রপারলি পারফর্ম করতে পারবেন না, এবং আপনার দেয়ার ইজ এ চান্স অফ গিভিং রং অডিট ওপিনিয়ন because you will not being able to collect sufficient appropriate audit evidence. That's why you will not be able to give, you know, the right audit opinion. Then there is a very good chance of giving wrong audit opinion. So that falls on you. So এটা হলো অডিটরের মানে ল্যাক অফ ক্যাপাবিলিটি বলি বা ল্যাক অফ কম্পিটেন্সের কারণে এটা অনেক সময় হয়। সো হাউ মাচ নলেজ অ্যান অ্যাসুরেন্স প্রোভাইডার শুড হ্যাভ অ্যান্ড ইন হোয়াট ডেপথ ইজ অ্যানাদার মানে কোশ্চেন অফ রিস্ক। এই জন্য কারণ এটা বুঝতে পারাটাও অনেক ইম্পর্টেন্ট। আপনি একটা ক্লায়েন্ট নিলেন, বুঝলেন না যে কি ধরনের আপনার এখানে রিস্ক আছে, ওই রিস্কটাকে মিটিগেট করার জন্য কি ধরনের অডিট টিম দেওয়া দরকার, না বুঝতে পারাটাও কিন্তু একটা মানে কি বলবো ইনক্যাপাসিটি। So if the likely impact of non-compliance is assessed as low, impact or low, auditors will ask management for background information and that will be sufficient. মানে একটা নন কমপ্লায়েন্স হয়েছে যেটার ইম্প্যাক্টটা লো, ইম্প্যাক্ট তেমন কোনো ইম্প্যাক্ট ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্ট বা অন্য কোনো লিগাল বা রেগুলেটরি ইম্প্যাক্ট নাই তেমন, লো। সো ইন দ্যাট কেস ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন নিতে পারে, নিয়ে এটা দ্যাট উড বি সাফিসিয়েন্ট ফর দ্য অডিটর। And then second part, if the likely impact is assessed as high, but management has good system for controlling the risk, auditors will confirm that the systems appear to operate effectively. তার মানে likely impact high, বাট ম্যানেজমেন্টের খুব ভালো ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম আছে যেটা দিয়ে এটা আইডেন্টিফাই করা সম্ভব। তখন অডিটরকে দেখতে হবে, কনফার্ম করতে হবে যে যে ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমটা আছে সেটা ডিজাইন এবং ইমপ্লিমেন্টেশন ইফেক্টিভ, মানে এটা অপারেটিং ইফেক্টিভলি। এটা আপনি অডিট প্রসিডিউর পারফর্ম করে চেক করবেন যে সে কন্ট্রোলটা হতে পারে আহ আপনার ম্যানুয়াল কন্ট্রোল, কন্ট্রোলটা হতে পারে অটোমেটেড কন্ট্রোল, কন্ট্রোলটা হতে পারে ম্যানুয়াল উইথ আ মিক্সচার অফ অটোমেশন। সো যে কোনো ধরনের কন্ট্রোলই হতে পারে, সেটা আপনাকে দেখতে হবে যে এটার আপনার দিস ইজ অপারেটিং ইফেক্টিভলি। If the risk is high and management appears to do nothing about it, let us simply say it will have a direct impact on audit work. তার মানে আপনাকে প্রপার অডিট প্রসিডিউর পারফর্ম করতে হবে, বেশি স্যাম্পল নিতে হবে, বিভিন্ন ধরনের অডিট প্রসিডিউর পারফর্ম করে দেখতে হবে যে এখানে যে রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট আছে এবং সেটা যে হাই, সেটা থেকে বের করার চেষ্টা করতে হবে যে আদৌ কোনো ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট এখানে হয়েছে কিনা। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে?
হ্যালো, আপনারা কি বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে নাকি ঠিক আছে? আমরা কি সামনের দিকে আগাবো? জি স্যার। আচ্ছা, আপনারা কি কোনো আন্দোলন করছেন আইসিবি তে কেউ? জি স্যার, একটা আন্দোলন হয়েছিল স্যার। পরীক্ষার ফি নিয়ে? স্যার পরীক্ষার ফি, অ্যানুয়াল ফি স্যার, এগুলো কমানোর জন্য একটা একটা প্রস্তাব দিয়েছিল ছাত্র অধিকার পরিষদ হুম স্টুডেন্টের হুম পক্ষে হয়ে। কিন্তু হুম। ওইটা বলছে এই এক্সামের সময় মানে যতটুকু সম্ভব এটা ইফেক্টিভ করে দেন হচ্ছে নতুন করে এক্সামের সার্কুলার দিবে, কিন্তু ওটা না করে এটা সার্কুলার দিয়ে দিছে। এটা খুবই মানে একটা, তো এই পরে এই জন্য স্টুডেন্ট আবার এটার জন্য এটার পক্ষে আজকে আন্দোলন করছে, যেটা যৌক্তিক। যতটুকু দরকার ততটুকু তো একটা মিনিমাম লেভেলের একটা এই এই স্যার মঞ্জুর করবে বা অ্যাপ্রুভ করবে, সেটা না করে আবার পুনরায় ডিক্লেয়ার কেমনে করে। বুঝতে পেরেছি। ওকে। বুঝতে পেরেছি। তো আইসা 250 তে একটা অ্যাপেন্ডিক্স আছে which gives the list of indicators of non-compliance. আপনি যখন একটা অডিটে গেলেন, আপনি এই ইন্ডিকেশন গুলো যদি থাকে সেই জায়গাগুলোতে নন কমপ্লায়েন্স আছে বলে আপনি ধারণা করতে পারেন আর কি। যেমন ইনভেস্টিগেশন বাই আ গভর্নমেন্ট ডিপার্টমেন্ট, পেমেন্ট অফ ফাইন্স অর পেনাল্টিস, পেমেন্ট ফর আনস্পেসিফাইড সার্ভিসেস অর লোনস টু কনসালটেন্টস, রিলেটেড পার্টিস, এমপ্লয়িজ অর গভর্নমেন্ট এমপ্লয়িজ। তারপর সেলস কমিশনস অর এজেন্টস ফিজ দ্যাট অ্যাপিয়ার এক্সেসিভ ইন রিলেশন টু দোজ নর্মালি পেইড বাই দ্য এন্টিটি or in its industry or to the services actually received. So normal যে ট্রেন্ড থাকে তার চেয়ে যখন অনেক বেশি দেওয়া হয়, purchasing at prices significantly above or below market price, unusual payments in cash, purchases in the form of cashier's checks payable to bearer or transfers to unnumbered bank accounts, complex corporate structures including offshore companies where ownership cannot be identified, unusual transactions with companies registered in tax havens, tax evasion, such as the wider declaring of income or overclaiming of expenses, payments for goods or services made other than to the country from which the goods or services originated. তারপরে এই যে লাস্ট যে তিন চারটা বললাম এগুলো সবই মানি লন্ডারিং এর মধ্যে পড়ে।
তারপর পেমেন্টস উইদাউট প্রপার এক্সচেঞ্জ কন্ট্রোল মেকানিজম, existence of an accounting system that fails, whether by design or by accident, to provide adequate audit trail or sufficient evidence। মানে এখানে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন পাওয়া যাবে না, হ্যাঁ, সাফিসিয়েন্ট অডিট ট্রেইল পাবেন না আপনি। unauthorized transactions or improperly recorded transactions, media comment যদি থাকে, transactions undertaken by the entity that have no apparent purpose or that make no obvious economic sense, কারণ every transaction should have a economic sense, right? So আপনি give and take থাকবে, ডেবিট ক্রেডিট থাকতে হবে, সেই জিনিসটা যদি না থাকে, where those charged with governance of the entity refuse to provide necessary information and explanation to support transactions and other dealings of the company, এরকম সিচুয়েশন যদি থাকে, সেই জিনিসগুলো থাকলে আপনাকে মনে করতে হবে বা ধরে নিতে হবে যে এখানে রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট আছে, এখানে এখানে নন কমপ্লায়েন্স হওয়ার একটা চান্স আছে। সো আপনাকে এটা আইডেন্টিফাই করার চেষ্টা করতে হবে থ্রো প্রপার অডিট প্রসিডিউর। ঠিক আছে, এরপরে আসে ফ্রড, মানে দেয়ার ইজ অ্যান আইসা 240, যেখানে বলেছে দ্য অডিটরস রেসপন্সিবিলিটি টু কনসিডার ফ্রড ইন অ্যান অডিট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। সো আপনার কোনো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যদি ফ্রড থাকে, ফ্রডের যদি আপনি অ্যাসেসমেন্ট পান যে হ্যাঁ ফ্রড আপনি অ্যাসেস করছেন, যে আপনি তো রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট আমরা একটা অ্যাসেস করি, এটা হলো একটা প্ল্যানিং লেভেলে যে এই অ্যাসারশনটাতে রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট থাকতে পারে, হতে পারে, বা রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট, রিস্ক মানে কি, এটা সার্টেন না, থাকতেও পারে নাও থাকতে পারে, বাট রিস্ক আছে। তো এই যে ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট বা যে কোনো মিসস্টেটমেন্ট দুইটা কারণে হতে পারে, একটা হতে পারে ডিউ টু ফ্রড, আরেকটা হতে পারে ডিউ টু এরর। এররটা তো হয় বিকজ অফ অনেক সময় ওয়ার্ক প্রেশারের কারণে, ইনসাফিসিয়েন্ট স্টাফ থাকার কারণে, অথবা যারা আছে তাদের ইনক্যাপাসিটির কারণে অনেক সময় এরর হয়। ফ্রডটা হয় বেসিক্যালি, এটা হচ্ছে ওয়েল লেট আর কি, মানে ইট ইজ প্ল্যান্ড ওয়েতে ফ্রড করে করে এখান থেকে ম্যানিপুলেশন অফ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন অথবা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, অথবা মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ আপনার অ্যাসেটও হতে পারে, কোম্পানির অ্যাসেট বাইর করে নিয়ে যাওয়া, যে কোনোটাই করতে পারে। তো সেটাই হলো ফ্রড। এই যে ফ্রড, তো ফ্রডের ক্ষেত্রে যদি অডিটর আপনি ফ্রড অ্যাসেস করেন, there should be a there is a chance of fraud, তাহলে আপনি কি করবেন? সো auditors uh, auditors don't have the responsibility to find out fraud, but they have the responsibility to carry out proper audit procedure, so that if there is any well-laid fraud that can be identified or may be identified, আপনি অডিট প্রসিডিউর পারফর্ম করে যদি আইডেন্টিফাই না হয়, দ্যাট ইজ এ ডিফারেন্ট কেস। বাট আপনি যদি প্রসিডিউর পারফর্ম নাই করেন ফ্রড আইডেন্টিফাই করার জন্য, তাহলে সেটার তো রেসপন্সিবিলিটি আপনাকে নিতে হবে। সো নো রেসপন্সিবিলিটি ফর দ্য প্রিভেনশন অ্যান্ড ডিটেকশন অফ ফ্রড, such that is management's job, but fraud can have a material impact on the financial statement, so it becomes part of audit। ঠিক আছে, এখন the ISA কি বলছে, makes a crucial distinction between two types of misstatements arising from fraud। ফ্রড যেটা বলছিলাম যে একটা হতে পারে ফ্রডুলেন্ট ফাইন্যান্সিয়াল রিপোর্টিং হতে পারে, ফাইন্যান্সিয়াল রিপোর্টে ফ্রড করা, ঠিক আছে। আর একটা হলো যে মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অ্যারাইজিং ফ্রম মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ অ্যাসেটস, স্টেটমেন্টস যদি হয় যেটা মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ অ্যাসেটস মেরে দিল কেউ। আচ্ছা, ইন আন্ডারস্ট্যান্ডিং দ্য ক্লায়েন্টস বিজনেস there are some key questions that need to be asked। কিরকম? Can the figures be manipulated, and if so, how? সো আপনাকে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে ফিগার্স গুলা কি ম্যানিপুলেশন করা সম্ভব কিনা, যদি হয় দেন হাউ, হুইচ এরিয়াস আর মোস্ট সাসেপ্টেবল টু ম্যানিপুলেট, কোন কোন এরিয়াগুলো আছে সবচেয়ে বেশি ভালনারেবল। ক্যান অ্যাসেটস বি মিসঅ্যাপ্রোপ্রিয়েটেড, অ্যান্ড ইফ সো হাউ। এখন যে কোনো অ্যাসেট, ইনভেন্টরি হতে পারে, ক্যাশ অথবা ব্যাংক ব্যালেন্স থেকে কোনো কিছু মেরে দেওয়া হতে পারে, হ্যাঁ, মানে মিসঅ্যাপ্রোপ্রিয়েশন হতে পারে, অথবা প্রোডাক্টের অর্ডার করে প্রোডাক্ট না এসে এনেই পেমেন্ট করে দিল, ওই প্রোডাক্টটা হয়তো সে অন্য জায়গায় ডেলিভারি নিয়ে এসে ওখান থেকে বেচে দিল, এরকম হতে পারে। কি ধরনের এরিয়া আছে যেখানে হতে পারে, এবং সেগুলো কিভাবে করতে পারে, হুইচ এরিয়াস আর মোস্ট অ্যাট রিস্ক, কোন কোন এরিয়াগুলা সবচেয়ে রিস্কি পজিশনে আছে সেগুলো আইডেন্টিফাই করা। সো এইটা হলো আইসা 240 যেটা বলছে, ভেরি স্মল আইসা,
related to the auditor's responsibility to consider fraud in an audit of financial statements. So আমাদের চ্যাপ্টার 8 মোটামুটি এই পর্যন্তই শেষ, খুব বড় চ্যাপ্টার না। এটা বেসিক্যালি রিলেটেড টু দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ এন্টিটি অ্যান্ড ইটস এনভায়রনমেন্ট। এখন এই চ্যাপ্টার বা এই কন্টেন্ট গুলো নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো, হ্যালো। জি। হ্যাঁ, মানে কোশ্চেনের প্যাটার্নটা বুঝতে পারছেন তো? এখানে বুঝতে পারছি। বলেছে, তাহলে ম্যাটেরিয়াল বি স্টেটমেন্ট বাইর করা হ্যাঁ এই এই কেসটা থেকে, ঠিক না? হ্যাঁ। তো প্রথম হলো যে তার কন্ট্রোল এনভায়রনমেন্টে 6টা স্ট্রেংথ বের করতে বসে ইন রেসপেক্ট অফ নন কারেন্ট অ্যাসেটস এন্ড এক্সপ্লেইন হোয়াই দে মে রিডিউস কন্ট্রোল রিস্ক। তাহলে কন্ট্রোল যে মেকানিজম আছে রিলেটেড টু নন কারেন্ট অ্যাসেটস, সেগুলোর আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে কন্ট্রোল কি কি আছে এবং সেগুলো কিভাবে রিস্কটাকে মিনিমাইজ করবে সেটাও আপনাকে বলতে হবে। So as part of your work as external auditor, you are reviewing the non-current assets audit program of the internal auditors and notice that the basis of their testing is a representative sample of purchase invoices. They use this to test entries in the non-current asset register and the updating movements on the annual budget. Explain why this is not a good test for completeness and state a more appropriate test to probe completeness of the non-current assets records, including the non-current assets register. এটা আইডেন্টিফাই করতে হবে। এটা কি আবার পুরোটা পড়ে কেস অ্যান্সার করতে হবে নাকি আপনারা পারবেন? হ্যালো, আনসারটা একটু আলোচনা করলে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হবে। সো এখানে রিকোয়ারমেন্ট দুইটা এ এন্ড বি। এ তে বলছে এক্সপ্লেইন হোয়াই অবটেনিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য এন্টিটি অ্যান্ড ইটস এনভায়রনমেন্ট ইজ ইম্পর্টেন্ট ফর দ্য অডিটর। আমরা তো পড়ে আসলাম, সো এর উপর বেস করে এটার অ্যান্সার করতে পারবেন। এখানে বলেছে আইসা 315 আইডেন্টিফাইং অ্যান্ড অ্যাসেসিং দ্য রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট থ্রু আন্ডারস্ট্যান্ডিং দ্য এন্টিটি অ্যান্ড ইটস এনভায়রনমেন্ট requires auditors to obtain an understanding of the entity and its environment, including its internal control. So explain why obtaining an understanding of the entity and its environment is important for the auditor. The auditor obtains an understanding of the entity and its environment and its detailed internal controls act to identify, number one will say, to identify and assess the risk of material misstatement, whether due to fraud or error at the financial statement and assertion levels. Risk would include inherent risk and control risk. An important objective would be to determine the extent to which the auditor would rely on the internal control system. এটা একটা। Number two, to provide a basis for designing and implementing responses to the assessed risk of material misstatement in the financial statements. This would involve the design and performance of the audit procedures required to form an opinion on the truth and fairness of the financial statements. An important objective would be to determine the extent and nature of audit procedures to reduce detection risk, and therefore audit risk to an acceptable level. Number three, to uh, to set the scene for identifying assertions and collecting sufficient appropriate evidence to provide that the assertions are reasonable.
to assess the adequacy of the accounting system as a basis for preparing financial statements, to assess whether competent to perform the audit, to understand relevant laws and regulations impacting the entity, to consider the reliability of various evidence sources. এটা হলো 1 নম্বর প্রশ্নের অ্যান্সার, ভেরি থিওরিটিক্যাল বেসিস অফ কোশ্চেন। নাম্বার বি যেটা ছিল, বেসড অন দিস কোশ্চেন, এখানে বলেছে যে লিথিয়াম কোম্পানি ইজ আ লার্জ ইঞ্জিনিয়ারিং কোম্পানি উইথ 10 ম্যানুফ্যাকচারিং ইউনিটস। লার্জ ইঞ্জিনিয়ারিং কোম্পানি যেটার 10টা ম্যানুফ্যাকচারিং ইউনিটস আছে থ্রু আউট দ্য কান্ট্রি, in which it is located. সো যে কান্ট্রিতে 10টা ডিফারেন্ট প্লেসে তাদের ম্যানুফ্যাকচারিং ইউনিটস আছে, দ্য ম্যানুফ্যাকচারিং প্রসেস ইজ ক্যাপিটাল ইন্টেন্সিভ অ্যান্ড দ্য কোম্পানি হোল্ডস আ ওয়াইড ভ্যারাইটি অফ প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। যেহেতু এটা ইঞ্জিনিয়ারিং কোম্পানি, সো এখানে কিন্তু এটা ক্যাপিটাল ইন্টেন্সিভ হবে, অনেক মেশিনারিজ থাকবে, অনেক ফিক্সড অ্যাসেট থাকবে। ঠিক আছে। So the finance director is responsible for the preparation of a detailed non-current assets budget annually. Annual একটা budget prepare করে, which is based on a 5-year budget approved by the whole board of directors after consultation with the audit committee. তার মানে প্রথমে একটা 5 years অডিট বাজেট হয় নন কারেন্ট অ্যাসেটের। ওই 5 years বাজেটে যে নন কারেন্ট অ্যাসেটের পোরশন থাকে তার উপর বেস করে প্রত্যেক বছরে নন কারেন্ট অ্যাসেটের একটা বাজেট প্রিপেয়ার করে ফাইন্যান্স ডিরেক্টর। This annual budget, which is also approved by the full board, is held as on computer file and is the authority of for the issue of a purchase order. তার মানে প্রথম যেটা কন্ট্রোল সেটা হলো 5 years একটা বাজেট থাকে, 5 years বাজেট থেকে তারা অ্যানুয়াল বাজেট প্রিপেয়ার করে এবং বোথ বাজেটস আর অ্যাপ্রুভড বাই দ্য বোর্ড অফ ডিরেক্টরস। তার মানে এই দুটা কন্ট্রোল। থার্ড কন্ট্রোল হলো এই যে পারচেজ অর্ডার ইস্যু করবে, দ্যাট মাস্ট বি অ্যাজ পার দ্য অ্যানুয়াল বাজেট। মানে অ্যানুয়াল বাজেটে যে যে আইটেমগুলো বলা আছে সেগুলোই শুধু পারচেজ অর্ডার সে প্লেস করতে পারবে, তাহলে এটা আর একটা কন্ট্রোল। দেন when the item of plant and equipment is delivered to the company, a pre-numbered goods receipt note, তার মানে গুডস রিসিপ্ট নোট 1 2 3 4 এরকম একটা প্রি নাম্বার থাকবে। তাতে যেটা সুবিধা, ধরেন আমার যে যতগুলো অর্ডার হয়েছে ততগুলো আমি জিআরএন মানে গুডস রিসিপ্ট নোট জেনারেট হয়েছে কিনা সেটার সাথে আমি টালি করতে পারবো। আর কপি অফ হুইচ ইজ সেন্ট টু দ্য অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, তাহলে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে একটা কপি পাঠানো হয় জিআরএন। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট একটা পারচেজ অর্ডার পাবে, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ক্লায়েন্ট থেকে একটা ভেন্ডর থেকে একটা ইনভয়েস পাবে, তাই না? তারপরে সে অ্যানুয়াল বাজেট দেখবে, অ্যানুয়াল বাজেটে এটা আছে কিনা, তারপরে তার 5 years বাজেটের সাথেও সে এটা কম্পেয়ার করতে পারবে। ঠিক আছে। and used to update the non-current assets budget to reflect the movement. The equipment is carefully inspected by production personnel and tested for proper operation. তার মানে পেমেন্টের আগে এই যে ইকুইপমেন্ট ইন্সপেকশন করে একটা ইন্সপেকশন রিপোর্ট দিবে, সেটাও দেখবে যে এই অ্যাসেটটা পেয়েছে কিনা এবং অ্যাসেটটা ফাংশনিং কন্ডিশনে আছে কিনা। An operational certificate is prepared by the production department. এই যে সার্টিফিকেটটা একটা কন্ট্রোল, and this is used by the accounting department together with the GRN to check against the purchase invoice when it is received. তার মানে অনেকগুলো কন্ট্রোল এখানে পাওয়া গেল। At the same time, as the purchase invoice enters the purchasing system, a computerized non-current asset register is updated. তার মানে যখনই পারচেজ ইনভয়েস সিস্টেমে দিয়ে যখন সে সবকিছু টালি করলো, করার পরে সে অ্যাকাউন্টিং রেকর্ড রেডি করলো, নন কারেন্ট অ্যাসেটকে ডেবিট করলো এবং ভেন্ডর ক্রিয়েট করলো পেয়েবল হিসেবে, তারপর ভেন্ডরকে পে করলো, অটোমেটিক্যালি একটা নন কারেন্ট অ্যাসেট রেজিস্টার আপডেটেড হয়ে যাচ্ছে সিস্টেমে। অ্যাক্সেস টু দ্য নন কারেন্ট অ্যাসেটস রেজিস্টার is restricted to personnel in the accounting department only. মানে আর কেউ এখানে কোনো আপডেট, মডিফিকেশন, ডিলিশন, এডিশন কিছুই অন্য কেউ করতে পারবে না। On a rolling basis throughout the year, the non-current assets register is compared to plant and equipment on site by accounting department personnel using identification numbers in the register and permanently marked onto each item in the factory. তার মানে এই যে অ্যাসেটের লিস্ট অফ অ্যাসেটস আছে এটার উপর বেস করে তারা রেগুলার এটা অন আ রোলিং বেসিস ইন্সপেকশন করে এবং প্রত্যেকটাতে মার্ক দেওয়া থাকে, কোন অ্যাসেটটার একটা নাম্বার থাকে। ঠিক আছে। দ্য ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট অলসো টেস্ট অন আ স্যাম্পল বেসিস দ্য অপারেশন অফ দ্য সিস্টেম ফ্রম বাজেট প্রিপারেশন টু এন্ট্রি ইন দ্য নন কারেন্ট অ্যাসেট রেজিস্টার। তার মানে বাজেট থেকে শুরু করে ওই যে অ্যাকাউন্টিং রেজিস্টারে এন্ট্রি দিল সেই পর্যন্ত, হ্যাঁ, এখানে কিন্তু এন্ট্রি দিতে পারে। মানে এটা এই ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট এটা টেস্ট করে। ইন্টারনাল অডিট স্টাফস অলসো কম্পেয়ার আ স্যাম্পল অফ এন্ট্রিজ ইন দ্য নন কারেন্ট অ্যাসেটস রেজিস্টার উইথ ইকুইপমেন্ট অন দ্য শপ ফ্লোর। তার মানে তারা ফ্লোর টু শিট, শিট টু ফ্লোর,
তারা এটা অডিট প্রসিডিউর পারফর্ম করে আবার চেক করে। তো এখানে অনেকগুলো কন্ট্রোল কিন্তু চলে আসলো। তাই এই 6টা আপনি কন্ট্রোল দিবেন এবং সেগুলোর আপনি কিভাবে রিস্ক রিডিউস করবে, কন্ট্রোল রিস্ক, সেটা আপনি এখানে লিখতে পারবেন। তো বি যে রিকোয়ারমেন্টটা আমরা দেখি, স্ট্রেংথ অ্যান্ড ইম্প্যাক্ট অন কন্ট্রোল রিস্ক। প্রথমটা, approval of the 5-year and annual budgets by the board of directors. The annual budget is a trigger for placing orders for equipment, যেটা আমরা দেখেছি। It's approved by the board will ensure that only authorized non-current assets are purchased, মানে যেগুলো বাজেটে আছে, যেগুলো অথরাইজড, এর বাইরে কোনো কিছু আপনি পারচেস করতে পারবেন না। সেকেন্ড হলো, the budget is updated when the order for new equipment is placed। তার মানে বাজেটের জন্য আলাদা একটা শীট আছে যেখানে বাজেটেড আইটেমগুলো এক জায়গায় থাকে, এর মধ্যে কোনগুলো অর্ডার প্লেস করা হয়েছে, কোনগুলো রিসিভ করা হয়েছে, একটা যদি প্রপার একটা শিট থাকে তাহলে সেটা দিয়ে কিন্তু ট্র্যাক করা যাবে কতগুলো অর্ডার করা হয়েছে, কতগুলো অর্ডার করা বাকি আছে। হ্যাঁ, সেটার একটা ট্র্যাক থাকবে। দ্য কোম্পানি ক্যান ইউজ দ্য আপডেটেড বাজেট অ্যাট এনি টাইম টু অ্যান্টিসিপেট ক্যাশ আউটফ্লোজ। তার মানে যে বাজেট আছে তার মধ্যে কোনগুলো আসছে, কোনগুলো ফিউচারে আনা হবে, এবং কোনটা কোন মান্থে বা আনা হবে, তার উপর বেস করে কিরকম ক্যাশ আউটফ্লো হতে পারে সেই অ্যান্টিসিপেশনটাও কিন্তু কি করতে পারে কোম্পানি। ইট উইল অলসো এনশিওর দ্যাট দেয়ার ইজ নো ডুপ্লিকেশন অফ অ্যাসেটস পারচেসড। তার মানে যেটা যেটা বাজেট করা হয়েছে ওইটাই আনা হবে, তো ডুপ্লিকেশন হওয়ার চান্স নাই। প্রি নাম্বারড গুডস রিসিভ নোট, যেটা জিআরএন, and operational certificates are available to the accounting ডিপার্টমেন্ট ফর কম্পারিজন উইথ দ্য পারচেজ ইনভয়েস। তার মানে সে জিআরএন পাচ্ছে, অপারেশনাল সার্টিফিকেট পাচ্ছে, পারচেজ অর্ডারের সাথে ম্যাচ করবে, ভেন্ডর ইনভয়েসের সাথে ম্যাচ করবে। সো ভেরি গুড। ওনলি গুডস দ্যাট হ্যাভ বিন রিসিভড অ্যান্ড আর অপারেটিং ইফেক্টিভলি উইল বি পেইড ফর। তার মানে সে পেমেন্ট করবে যখন, তার আগে সে এনশিওর করবে সে জিআরএন পেয়েছে, সেম অ্যাসেটটার ইনভয়েসটা কাস্টমার যে ভেন্ডর যে দিছে সেটা এই অ্যাসেটের জন্য, এবং তার জন্য পারচেজ অর্ডার রেজ করা হয়েছে, এবং এই পারচেজ অর্ডারটা রেজ করা হয়েছে বেসড অন অ্যানুয়াল বাজেট, অ্যাপ্রুভড অ্যানুয়াল বাজেট। এটা একটা গেল। তারপর ইনফর্ম পিপল ইন দ্য প্রোডাকশন ডিপার্টমেন্ট কেয়ারফুলি অ্যাসেস দ্য প্রপার অপারেশন অফ দ্য ইকুইপমেন্ট। So this will help to ensure the operational effectiveness of plant and equipment. Then the accounting department, independent of the production facility, updates the non-current assets, non-tangible or non-current assets register, and only the accounting department has access to it. যেহেতু এই অ্যাসেটস গুলো ইউজ করে প্রোডাকশন ডিপার্টমেন্ট, সো অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ইজ সেপারেট ফ্রম দেম, দেন তারা কিন্তু এটা আপডেট করলে ওরা ওখান থেকে কোনো কিছু ম্যানিপুলেট করার চান্স পাবে না। The potential for fraudulent entries to cover theft or unauthorized purchases would be reduced, and the non-current assets register, an important non-current assets control document, cannot be manipulated by the people who hold the assets. কারণ asset hold করছে production department, আর এটা document maintain করছে accounting department. So accounting department personnel independent of production perform rolling tests to ensure that the non-current assets register and non-current assets on hand are in agreement with each other. ঠিক আছে, the risk of theft and loss of plant and equipment is reduced, and the likelihood that all items in the register existing increased. তারপরে the internal audit department test on a sample basis that recorded non-current assets are in existence. So the internal auditing department will be more independent than the accounting department, and hence will provide further comfort that the non-current assets register is not overstated. Then internal audit test the operation of the entire non-current assets recording systemটাকে, সে পুরো প্রসেসটাকে ওয়াক থ্রু করে। So any controls which are not operating effectively are likely to be identified and rectified before significant errors can occur. So এই কন্ট্রোল মেকানিজম গুলা, স্ট্রেংথস গুলা আছে যেগুলো ইম্প্যাক্ট অন কন্ট্রোল রিস্কের উপরে যে ইম্প্যাক্ট ফেলে আর কি। এরপরে আসি নাম্বার সি। সিতে কি বলছে? সিতে বলছে as part of your work as external auditor, you are reviewing the non-current assets audit program of the internal auditors, and notice that the basis of their testing is a representative sample of purchase invoices. So they use this to test entries in the non-current assets register and the updating movements on the annual budget.
প্রথম হলো explain why this is not a good test for completeness. So দেখেন প্রথমটা, great care must be taken in selecting the starting point for audit testing. The test that the internal auditors perform, namely selecting a representative sample of purchase invoices for testing to the non-current assets register and to the updating movements on the annual budget, proves merely that register and budget are in agreement with the purchase invoices issued. It is therefore not a good test to prove the completeness কারণ সে GRN দেখছে না। Okay, purchase invoices and therefore of the entries in the register and budget. In addition, the purchase invoices are issued by many different suppliers. কে কোন সাপ্লায়ার কোনটা দিছে এটা হলো তার নাম্বার, ওই পারচেজ ইনভয়েসে যেটা দেয় ভেন্ডরের কাছে পাই, ওটা তো এক এক ভেন্ডরের এক একটা নাম্বার থাকে। সো যেহেতু আপনাকে দেখতে হবে অর্গানাইজেশনের জেনারেটেড কি আছে সেটা সেটা না দেখা হলে এটা কিন্তু প্রপার টেস্ট হয় না। ইন এডিশন দ্য পারচেজ ইনভয়েসেস আর ইস্যুড বাই মেনি ডিফারেন্ট সাপ্লায়ার্স অ্যান্ড দেয়ার ইজ নো কমন সিরিয়াল নাম্বার টু এনেবল দ্য কোম্পানি টু এনশিওর দ্যাট অল পারচেজেস আর অ্যাকাউন্টেড ফর। সব পারচেজেস যে এখানে এসে এন্ট্রি করা হয়েছে এবং অ্যাসেটগুলো যে কোম্পানি বুঝে পেয়েছে সেটা কিন্তু এটা দিয়ে বোঝা যায় না। So, state a more appropriate test to prove completeness of the non-current assets records, including the non-current assets register. আগেরটা যে appropriate না, তাহলে more appropriate কি হতে পারে সেটা আপনি এখন সাজেস্ট করবেন। So, a more appropriate test would be to make the selection from goods receivable, ওই যে GRN বললাম, as the issue of a GRN is normally the point at which liability is accepted and is in any event the document used to update the non-current assets budget. In other words, it is important to identify your audit objective and then to decide on what sample will be the most appropriate to aid you in meeting that objective. যেহেতু জিআরএনটা সিরিয়াল সিকোয়েন্সিয়ালি জেনারেটেড, সো আপনার সারা বছরে যদি আপনার ধরেন জিআরএন আপনি করেছেন, আপনি পারচেজ অর্ডার হয়েছে আপনার সারা বছরে 100টা, 100টার মধ্যে আপনি হয়তোবা ইনভয়েস রিসিভ করেছেন আপনি 95টা, ডিউ টু কাট অফ পয়েন্ট মানে ইয়ার এন্ড হয়েছে, হয়তো যে পারচেজ অর্ডার ইস্যু করছেন প্রোডাক্টটা এখনো আসে নাই, সেরকম হতে পারে। তো 95টা আপনি ইনভয়েস রিসিভ করেছেন, তাহলে ওই 95টা টেস্ট হবে, অপারেশনাল সার্টিফিকেট থাকবে 95টা, 95টার আপনার জিআরএনও থাকতে হবে, তাহলে 95টা সিরিয়াল নাম্বারই থাকবে। তাহলে আপনি দেখবেন যে কোনোটা মিসিং আছে কিনা কোনো সিরিয়ালে, এক, তাহলে আপনি দেখতে পারবেন যে এই 95টার জন্যই পে করা হয়েছে নাকি তার চেয়ে বেশি পে করা হয়েছে। কারণ যেগুলো জিআরএন হয়েছে সেগুলোই শুধু পে হবে, তাহলে ওই ভেন্ডর ইনভয়েস দেখে আপনার কোনো লাভ নাই। দ্য জিআরএনস উড বি ট্রেসড টু দ্য রেকর্ডেড পারচেজ ইনভয়েসেস টু এনশিওর দ্যাট দ্য লেটার were complete, and then to the entries in the non-current assets register and to the updating entries in the budget to ensure that those two were complete. তার মানে based on GRN যদি পেমেন্ট এন্ট্রি ক্রিয়েট করা হয়, করে পেমেন্ট করা হয় এবং বাজেটটাও এই আপনার নন কারেন্ট অ্যাসেট বাজেটটাও যদি আপডেট করা হয়, তাহলে that would be appropriate. An additional appropriate test would be to select a sample of plant and equipment visible on the shop floor and trace them to the non-current assets register to identify whether they have been key included in the register. কে বের করবে? আচ্ছা ঠিক আছে, বের করে দেবো। So, and noted against the budget as purchased and then paid for by tracing purchase invoice through the payment. এখানে একটা আমার একটা আশঙ্কার জায়গা আছে, সেটা হলো ধরেন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট যে তার অ্যাকাউন্টিংটা করে এই হ্যাঁ, জিআরএনটা যদি ফলস হয়, মানে জিআরএনটা আলটিমেটলি যারা অপারেশনে থাকে তারা বা ম্যানুফ্যাকচারিং থাকে তারা, এরা কিন্তু এটা পাচ্ছে, ইকুইপমেন্টটা তারা পাচ্ছে, আর এনটি হচ্ছে কিন্তু অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে। হ্যাঁ, এখন এই দুইটা ডিপার্টমেন্টে যদি কোরিলেশন না থাকে, আসলে কেউ যদি ফলস জিআরএন অথবা ভুলভাল ইনফরমেশন নিল, এটা কি ইন্টারনাল অডিট এনশিওর করতে এই দুইটার মধ্যে ক্রস করে কি এনশিওর করে? এরা বল স্যাম্পলিং করে। অপারেশনের ম্যানেজমেন্টের জন্য যারা দায়িত্বে আছে, হ্যাঁ, সেখান থেকে তো একটা অপারেশনাল অডিট হবে ওই অ্যাসেটটার হয়ে, তার একটা সার্টিফিকেট দিবে না? সার্টিফিকেটটা ইস্যু করবে কারা? এটা কি ইয়ার অপারেশনাল মানে প্রোডাকশন ডিপার্টমেন্ট হলে government? অ্যাপটা ইউজ করবে, তাই না? মানে ইস্টাবলিশমেন্ট ডিপার্টমেন্ট যারা ইন্ডিপেন্ডেন্ট আছে তারা। একটা অপারেশন টিম থেকে একটা এটা রিভিউ করে তারা এটা ইন্সপেকশন করে তারা একটা সার্টিফিকেট দিবে
তো ওই সার্টিফিকেটটা কোত্থেকে দিবে, না দেখে ধরলাম দিল, সেও দিল, দেওয়ার পরে আপনি এই অ্যাসেটটার ইনভয়েস পেলেন, অপারেশনাল সার্টিফিকেট ভুয়া অপারেশনাল সার্টিফিকেট দিল, দেওয়ার পরে অ্যাসেটটা আপনি পেলেন না। তারপরে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এটা জিআরএন এর উপর বেস করে পারচেজ অর্ডার জিআরএন, হ্যাঁ, জিআরএন তো আবার দিবে কিন্তু অন্য ডিপার্টমেন্ট, মানে যে গুডসটা যেখানে রিসিভ হবে তারা এটা রিসিভ হলেই শুধুমাত্র জিআরএন দেয়, এছাড়া দিবে না। ধরলাম তারাও 2 নম্বরই করলো, করার পরে আপনার এই অ্যাসেটটা আসলো না, জিআরএনটা রং জিআরএন দিয়েছে, ইন্সপেকশন রিপোর্টও ভুল দিয়েছে, প্রোডাকশন ডিপার্টমেন্টও, তাহলে 3টা ডিপার্টমেন্ট এটার সাথে জড়িত, এই ফ্রডের মানে সাথে। মানে চেইন হ্যাঁ, অফ ফ্রডনেস যদি হয় আর কি। হ্যাঁ। তারপরে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এটা পেমেন্ট করে দিল, সবকিছু ওকে হয়ে গেল, অ্যাসেট রেজিস্টার আপডেট করলো। তারপরে তারা তো এগুলোর উপর বেস করে আবার এগুলো ইয়ে করবে, ভিজিট করবে, তাই না, অন রোলিং বেসিস। তো ভিজিট করলে সেখানেও তো আইডেন্টিফাই হওয়ার চান্স থাকবে, তাও যদি না হয় তারপর ইন্টারনাল অডিট ডিপার্টমেন্টও এটাকে repeat করছে। ইন্টারনাল অডিট তো বলতে স্যাম্পলিং করে, স্যাম্পল। হ্যাঁ, এখন এই তো ওয়েল লেট ফ্রড যদি হয় সেক্ষেত্রে এটা আপনার তো আইডেন্টিফাই আসলে না হলে এই তো কিছু ধরনের করার নেই। প্রতিষ্ঠানে স্যাম্পলিং করাটা কতটুকু হ্যাঁ, যুক্তিসঙ্গত, এখন কারণ তার চেয়ে আপনি যখন যাবেন, এক্সটার্নাল আপনিও অডিট তো চলবে। এটা দেখে আপনি ওরা যেগুলো আইডেন্টিফাই করেছে, হ্যাঁ, আপনি তো ওগুলোই শুধু দেখবেন না, আপনি তো ওই স্যাম্পলের বাইরে আপনি অন্য কিছু স্যাম্পল নেবেন, সেখানেও যদি না আসে তাহলে তো আপনার কিছু করার নাই, বিকজ ফ্রড আইডেন্টিফাই করা এটা তো আপনার রেসপন্সিবিলিটি না। আপনি অডিট প্রসিডিউর পারফর্ম করবেন, সেখানে যদি আসে আসবে, না আসলে কিছু করার নাই, বিকজ আমরা তো অডিট করি বেসড অন স্যাম্পলিং। এটা ইন্টারনাল অডিটের কথা বলছি, এটা তো আমি এক্সটার্নাল অডিট তো স্যাম্পলিং করবে, ঠিক আছে, ইন্টারনাল অডিট হ্যাঁ, কিভাবে স্যাম্পলিং? ও ওর মতো করে স্যাম্পলিং করবে। এখন সেও তো স্যাম্পলিং বেসিসে হয়তো করবে, যেহেতু নাম্বার অফ আইটেম হয়তো কম, নট লাইক ইউনো, মানে রেগুলার সেলস অর কস্ট রিলেটেড ইনভয়েসেস। তো এগুলোর উপরে তাদের তো প্রায়োরিটি দেওয়ারই কথা, বেশি স্যাম্পল নেওয়ারই কথা। তারপরও যদি মিসড আউট হয়ে যায় তাহলে তো কিছু করার নেই। কারণ এতগুলো ডিপার্টমেন্ট যদি এটার সাথে জড়িত থাকে, তারপর ইন্টারনাল অডিট যদি বের করতে না পারে তাহলে আর কি করার আছে, তাই না, থাকতেই পারে। ওকে, সো আর কোনো প্রশ্ন আছে? যে এই ধরনের বড় কেস আসলে ধরেন এখানে যেভাবে ব্যাখ্যা দেওয়া আছে, আমরা আমাদের মতো করে ল্যাঙ্গুয়েজ গুলা লিখলাম, আহ, মোটামুটি হয়তো আহ, ইয়ে হলো না, মোটামুটি একটা ইয়ে হলো আর কি। হয়তো আমার জাজমেন্ট আমি লিখলাম, একদম তো উত্তরটা পুরোপুরি বাতিল করতে ই করবে না, কিছু তো ধরেন না, আমারটা না, না, হলো তো আপনার মতো 100% করে হলো না, লিখবেন না। 90% হলো, নাম্বার দিবে না। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। মানে এটা এমন না যে এক্স্যাক্টলি ওখানে যেটা বলা আছে ওরা যেটা বলছে সেটাই লিখতে হবে, বিকজ আপনার এটা তো কেস, কেস মানে কি, এক একজন এক একজনের জাজমেন্ট ইউজ করে অ্যান্সার করবে, ঠিক আছে। এখন এখানে 5টা পয়েন্ট 10টা পয়েন্ট থাকলে কেউ হয়তো 8টা আইডেন্টিফাই করতে পারবে, কেউ 10টা, কেউ 6টা, 7টা। সো বেসড অন দ্য রাইট আপ দে উইল গিভ দেয়ার মার্কস। আর রাইটিং এর প্রসিডিউরটা বা ল্যাঙ্গুয়েজ গুলো এক একজনের এক এক রকম হবে, এটা কোনো সমস্যা না। স্যার ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে থাকবে বা যেটা লিখবে সবার তো কোয়ালিটিফুল নাও হতে পারে, সেজন্য কি মার্কস দিবে না এরকম কোনো সম্ভাবনা আছে স্যার? মার্কস দিবে না তা না, মার্কস ভ্যারি করবে আপনার ল্যাঙ্গুয়েজের উপরে ডিপেন্ড করে, আপনার আম, কত এরর হচ্ছে সেগুলোর উপরে ডিপেন্ড করে মার্ক একটু ভ্যারি করবে, এই আর কি, আর কিছু না। কিন্তু আপনি স্যার থিমটা যদি বুঝাতে পারেন, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, যে আপনি বুঝতে পেরেছেন কিনা, লেখার চেষ্টা করেছেন কিনা সেই জিনিসটা। স্যার এরর বলতে স্যার স্পেলিং এরর না হ্যাঁ, স্যার? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা।
ওকে, তো আমরা তাহলে আজকে ক্লোজ করি, আপনারা পড়াশোনা করেন। সো নেক্সট ক্লাসে আমরা চ্যাপ্টার 9 and 10 পড়বো। ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স, বোথ আর ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স। আপনারা সময় পেলে আগে পড়ে ফেলেন। ওকে। ঠিক আছে। ওকে, ঠিক ঠিক আছে স্যার, আছে। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।